হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। গড়িয়া স্টেশন মোড়ের গিঞ্জি চতরোডটা যেন কোনোদিনও থামতেই শিখেনি। অটো রিকশার আবিরাম হরেন, ট্রেনের ঝমঝম শব্দ আর মানুষের কোলাহল সব মিলিয়ে এক অদ্ভুত বিশৃঙ্খল। এই শৃঙ্খলার ঠিক মাঝখানে থেকেও যে মেয়েটি সম্পূর্ণ শান্ত, সে হলো আয়না। নামটা তার বাবার রাখা। হয়তো চেয়েছিলেন মেয়েটা যেন পৃথিবীর সমস্ত শুভ্রতাকে প্রতিফলিত করতে পারে, কিন্তু ভাগ্যের পরিহাসে আয়না আছে এমন এক জীবনের প্রতিচ্ছবি যেখানে কেবল ভাঙ্গা কাছের দাগ। আয়না সোনারপুরের রাজপুর এলাকায় একটি জারজীর্ণ ভাড়া বাড়িতে থাকে। তার বয়স মোটে কুড়ি। বারুইপুরের একটি কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রী। আয়নার রূপ নিয়ে এলাকার গুঞ্জনের শেষ নেই। অনেকেই বলে ওর গায়ের রং যেন ভোরের প্রথম আলোর মতো স্বচ্ছ। ওর বড় বড় টানা চোখ দুটো যখন কাজল ছাড়া কাঁপে, তখন মনে হয় কোনো অপার্থিক স্বর্গ থেকে পরি নেমে এসেছে পৃথিবীতে। কিন্তু আয়না নিজের এই রূপ নিয়ে বিন্দু মাত্র সচেতন নয়। তার কাছে তার সৌন্দর্য একটা অভিশাপের মতো, কারণ এই সৌন্দর্যের কারণেই পাড়ার বখাটেদের চোখ আর ঘরের অভাবের তাড়না তাকে সবসময় তাড়া করে বেড়ায়। বিকাল 5টা বেজে 10টা। হায়না কলেজ থেকে ফিরে বায়েরপুর শিয়ালদহ লোকালয় থেকে সোনাপুর স্টেশনে নামলো। এরপর অটো করে নিজ রাজপুরের গলির ভিতরে ঢুকলো। তার বুকটা ধক করে উঠলো। বাড়ির সামনে আসতেই শোনা যাচ্ছে তার বাবা আর বড় ভাইয়ের চিৎকার। আয়নার বাবা সৈকত আলী একসময় দর্জি হিসাবে ভালো নাম করেছিলেন, কিন্তু গত কয়েক বছর ধরে বাতের ব্যথায় কাজ হারিয়ে এখন খিটখিটে মেজাজের এক বৃথা। আর তার বড় ভাই আরমান, যে কোনো কাজ করে না, অথচ নেশার পেছনে তার রোজগার বরাদ্দ চাই চাই। তোর লজ্জাও লাগে না আরমান? বোনের পড়ার খরচ জোগাতে পারছি না আর তুই বাড়ি থেকে টাকা চুরি করিস? সৈকত আলীর গলার সুর কাঁপছে। রাখো তো তোমার নিতে কথা। কিসের বোনের পড়াশোনা? এই বয়সে বিয়ে দিয়ে দাও, অনেক আপদ বিদায় হবে। এই পাড়ার মোড়ল চাচার ছেলে তো মুখিয়ে আছে আয়নাকে ঘরে নিতে। হারমান তাচ্ছিল্য সুরেই বলল। আয়না দরজার আড়ালে দাঁড়িয়ে এক দীর্ঘশ্বাস ফেল। এটাই তার প্রতিদিনের রুটিন। তার মা রাবিয়া খাতুন রান্নাঘর থেকে বেরিয়ে এসে বিবাদ মেটানোর ব্যথা চেষ্টা করছেন। রাবিয়া খাতুনের মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালি। মেয়ের দিকে তাকিয়ে তার চোখ দুটো জলে ভরে উঠল। আয়না ধীর পায়ে নিজের ছোট্ট ঘরে ঢুকে গেল। ঘরটা অন্ধকার, দেওয়ালের পলে স্টাররা খসে পড়ছে। পড়ার টেবিলে বিএ সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের বইগুলো সরানো। সে জানলার ধারে গিয়ে দাঁড়ালো। বাইরেটা ঝাপসা হয়ে আসছে। আয়নার পরিবার একসময় সচ্ছল ছিল, কিন্তু দক্ষিণ 24 পরগনার এই প্রান্তিক এলাকায় জীবন সংগ্রাম বড় কঠিন। সৈকত আলী যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন জমানো টাকা জলের মতো খরচ হতে লাগলো। আয়না চেয়েছিল টিউশন করে বাবার হাতে কিছু টাকা দিতে, কিন্তু আরমান সেই টাকাও কেড়ে নিত। আয়না ডায়েরিটা খুললো। তার একমাত্র সাথী এখন সাদা পাতাগুলো। সে লিখলো, মানুষ বলে আমি পরীর মতো সুন্দর, কিন্তু এই সৌন্দর্য দিয়ে কি এক মুঠো ভাত কেনা যায়? নাকি ঘরের এই চিৎকার থামানো যায়? পরীরা তো আকাশে ওড়ে, কিন্তু আমার পা দুটো এই কাদার নরকেই আটকে গেছে। ঠিক সেই মুহূর্তে পাশের ঘরে একটা কাঁচ ভাঙার শব্দ হলো। সম্ভবত আরমান রাগের মাথায় ডাল ভাতের থালাটা ছুঁড়ে ফেলেছে। আয়না কানে হাত দিয়ে বসে পড়ল। তার মনে হলো এই দেওয়ালগুলো তাকে গিলে খাচ্ছে। সে বেরোতে চায়, অনেক দূরে চলে যেতে চায়, যেখানে কেউ তাকে পরীর মতো সুন্দরী বলে বিরক্ত করবে না, বরং মানুষ হিসাবে সম্মান করবে। গড়িয়া থেকে রাজপুর যাওয়ার মেইন রোডের ধারে একটা কালো কাঁচ লাগানো দামি গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ির পেছনের সিটে বসে একজন মানুষ, যার চোখে মুখে এক ভয়াবহ শীতলতা। সে হলো মোস্তফা। দক্ষিণ কলকাতা থেকে বারুদপুরের সব জায়গায় মোস্তফার নাম শুনলে বাঘে গরুতে এক ঘটে জল খায়। গ্যাংস্টার তকমাটা তার নামের সাথে লেপ্টে থাকলেও তাকে সামনাসামনি দেখলে কেউ বলবে না সে অন্ধকার জগতের রাজা। মোস্তফার পরনে কালো শার্ট, হাতে একটা দামি ঘড়ি। সে তার ডান হাতের আঙ্গুল দিয়ে জানলার কাছের উপর তালের মতো টোকা দিল। ভাই, খবর এসেছে।
তার ডান হাত হিসাবে পরিচিত। বশির নিচু স্বরে বলল, সোনারপুর আর সুভাষ গ্রামের ওই নতুন ডিলটা হাতছাড়া করার চেষ্টা করেছে মল্লিক বাহিনী। মল্লিক বড্ড বেশি উঠছে। বারুইপুরের বর্ডারে ওকে একটু শান্ত হতে বলো। আর হ্যাঁ, রাজপুতের দিকে আমাদের নজর বাড়ানো দরকার। ওই এলাকাটা এখন খুব ভাইরাল। মোস্তফা ঠোঁটের কোণে এক বাঁকা হাসি হাসল। মোস্তফার চোখ দুটো গভীরতার সাগরের মতো, কিন্তু সেই সাগরের কোণে মমতা নেই। হাসি কেবল নোনা জল আর অন্ধকার। সে জানতো না এই রাজপুরের অলিগলি তার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। সে জানতো না এক সাধারণ বিয়ে সেকেন্ড সেমিস্টারের মেয়ে তার পাথরের মতো হৃদয়ের ফাটল ধরাবে। রাত গভীর হচ্ছে। আয়নার চোখে ঘুম নেই। সে জানার বাইরে দাঁড়িয়ে আছে। দূরে ট্রেনের সাইরেন শোনা যাচ্ছে। সুভাবগ্রাম থেকে আসা মালগাড়ির শব্দটা তার কাছে যেন এক আর্তনাদ। আয়না ভাবছিল কাল সকালে আবার তাকে কলেজে যেতে হবে। বারুইপুর স্টেশনে নামলে একদল ছেলে তাকে ফলো করে, কেউ কেউ অশ্লীল মন্তব্য করে। সে মাথা নিচু করে হেঁটে চলে যায়, কিন্তু তার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সে কোনো রাজপুত্র চায় না। সে চায় এমন একটা ঢাল যা তাকে এই সমাজের নোংরা দৃষ্টি থেকে আড়াল করবে। সে কি জানতো এই ঢাল হিসেবে যার আবির্ভাব হতে চলেছে সে কোনো রাজপুত্র নয়, সে এক ভয়ঙ্কর দানব, যার হাতে রক্তের দাগ, কিন্তু যার বুকে লুকিয়ে আছে এক অদ্ভুত একাকিত্ব। আয়না ঘুমিয়ে পড়ল। তার স্বপ্নের ভিতরে তখন কেবল একজোড়া শীতল চোখ আর রাজপুরের ভাঙ্গা কলি। গল্পের শুরুটা এমনই বিষাক্ত, যেখানে এক পরী তার ডানা হারিয়ে ফেলেছিল এক নিম্ন মধ্যবিত্তর ভাঙ্গা ঘরে। কিন্তু গল্পের শেষটা কোথায়? মোস্তফার কালো গাড়ির চাকা তখন রাজপুরের মোড়টা অতিক্রম করে বারুইপুরের দিকে এগোচ্ছে। অন্ধকারে দুই যাত্রী, একজনের হাতে বই, অন্যজনের হাতে বন্দুক। গন্তব্য হয়তো একটাই। সকাল হতে রাজপুরের ভাঙ্গা জানলার ফাঁক দিয়ে আসা কড়া রোদ আয়নার মুখে পড়ল। গত রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে সে। চোখের নিচে হালকা কালি, কিন্তু তাতেও যেন তার অপার্থিক সৌন্দর্যের কোনো মলিনতা নেই। আয়না উঠে আলগোছে চুলগুলো বাঁধলো। আয়নার নিজের মুখটা একবার দেখলো সে। পরীর মতো রূপ থাকলেও সেই চোখে কোনো মায়া নেই, আছে কেবল একরাশ ক্লান্তি। আয়নার মা রাবিয়া খাতুন উনুন ধরেছেন। কয়লার ধোঁয়ায় পুরো ঘরটা ভরে গেছে। আয়না, আজ তোর কলেজের নাকি পরীক্ষা আছে বলছিলি? মা আসলে মুখ মুছতে মুছতে জিজ্ঞাসা করলেন, না মা, আজ পরীক্ষা নেই, কিন্তু ইন্টারনাল প্রজেক্ট জমা দিতে হবে। আজ একটু দেরি হতে পারে। কলেজ থেকে কলেজ স্ট্রিট যাব বই কিনতে। আয়না ব্যাগটা গুছিয়ে নিয়ে উত্তর দিল। তার বাবা সৈকত আলী বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। কলেজে স্ট্রিট যাবি? এত পথ যাওয়ার কি দরকার? সোনারপুর মোড়ে কি পাওয়া যায় না? বাবার কণ্ঠে আজ অশান্তির আভাস নেই, তবে দুশ্চিন্তা স্পষ্ট। না বাবা, সেকেন্ড সেমিস্টারের রেফারেন্স বইগুলো এখানে পাওয়া যাচ্ছে না। আমি রিমি আর তন্নির সাথে যাচ্ছি, ভয় নেই। আয়না দ্রুত তৈরি হয়ে নিল। একটা হালকা নীল রঙের সালোয়ার কামিজ আর কানে ছোট চুমকো। এই সাধারণ পোশাকেও সে যখন ঘর থেকে বেরোয়, রাস্তার মোড়ে বসে থাকা বেকার যুবকদের আড্ডা থেমে যায়। কেউ মন্তব্য করে না, কেউ তাদের লোলুপ দৃষ্টি আয়নায় পিছু সরে না। সে দ্রুত পা চালিয়ে অটো সাইডের দিকে এগোলো। সোনারপুর থেকে ট্রেনে উঠে যখন সে বারুইপুর নামলো, তখন ট্রেনের ফ্যাপসা গরম তাকে কিছুটা ক্লান্ত করে দিয়েছে। তবু কলেজের গেটে ঢুকতে এক অদ্ভুত স্বাধীনতা অনুভব করে সে। রাজপুরের এই অশান্ত বাড়িটার থেকে এই কলেজ প্রাঙ্গণ অনেক বেশি আপন। বিএ সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের ক্লাস চলছিল। স্যার যখন মানবাধিকার নিয়ে লেকচার দিচ্ছেন, আয়না জানলার বাইরে তাকিয়ে ভাবছিল, অধিকার কি সবার জন্য সমান? তার নিজের কি কোনো অধিকার নেই শান্তিতে ঘুমানোর, নাকি সুন্দর হওয়াটাই তার অপরাধ? টিফিন পিরিয়ডে কলেজের বারান্দায় আড্ডায় বসলো তার দুই প্রাণপ্রিয় বান্ধবী তন্নি আর রিমি। আয়না, আজ কিন্তু আমাদের কলেজ স্ট্রিট যাওয়া চাই। আর শুধু বই কিনলে হবে না, কফি হাউজের কফি না খেয়ে আমি ফিরছি না। তন্নি বেশ উৎসাহের স্বরে বললেন, আরে আয়না, তোর জন্য তো আমরা কোথাও বেরোতে পারি না। যেখানে যাই সবাই হা করে তাকিয়ে থাকে। আজ কলেজ স্ট্রিটের একটু স্মার্টলি চলবি, বুঝছিস? রিমি হাসতো। আয়না একটা শুকনো হাসি হাসে। সে জানে এই বন্ধুরাই তাকে আগলে রাখে। তনি আর রিমির কাছে আয়না কেবল সুন্দরী কোনো মেয়ে নয়, সে তাদের প্রিয় বন্ধু। সে নোটস তৈরি করে দেয় আর বিপদে পাশে দাঁড়ায়।
বড়াইপুর থেকে শিয়ালদা গামী লোকালে উঠে তারা যখন মহাত্মা গান্ধীর রোড স্টেশনে নামলো তখন বেলা 3টে বাজে। বড়াইপুর সেই চিরচেনা গন্ধ, পুরনো কাগজের ঘ্রাণ আর ধুলোয় আস্তরণ। রাস্তার দুপাশে স্তূপকৃত বইয়ের সারি। আয়না প্রেসিডেন্টস কলেজের উল্টো দিকের গলিতে ঘুরলো। অর পলিটিক্যাল সায়েন্স, ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বইটা দরকার ছিল। দোকানি বইটা যখন হাতে বাড়িয়ে দিল, আয়নার চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। নতুন বইয়ের পাতা উল্টে দেখার যে আনন্দ, সেটা তার কাছে যে কোনো গয়নার চেয়েও দামি। হয়েছে তোর বই কেনা, এবার চল, আমার পেট চুইচুই করছে। রিমি আয়নার হাত ধরে টানলো। বই পাড়ার ঐতিহ্য প্রাকৃতিক ইন্ডিয়া কফি হাউস এর সিঁড়ি দিয়ে যখন তারা উপরে উঠছিল, আয়নার মনে হয় সে যেন এক অন্য জগতে পা রাখছে। সে ধোয়া ওঠা কফি, চারিদিকে বুদ্ধিজীবীদের তপ্ত আলোচনা আর সিলিং ফ্যানের ঘর ঘর শব্দ। তারা এক কোণায় টেবিল পেল। আয়না চারপাশটা ঘুরে দেখছিল। এখনকার দেওয়ালে ইতিহাসে লেখা আছে। বয়োজ্যেষ্ঠ বেয়ারাগুলো সাদা ধুতি আর টুপি পরে ব্যস্তভাবে ঘুরছে। তিনটি ইনফিউশন আর এক প্লেট চিকেন কবিরাজি। তন্নি অর্ডার দিয়ে দিল। কফি হাউসের সেই মেলার আলোয় আয়নাকে আর সত্যি কোনো পরীর মতো লাগছে। পাশে টেবিলে কয়েকজন ছাত্র বারবার আচমকে তাকে দেখছিল। আয়না সেগুলো অপেক্ষা করে কফির কাপে চুমুক দিল। জানিস রে, মাঝে মাঝে ইচ্ছে করে এই শহরটা ছেড়ে কোথাও চলে যাই। আয়না হঠাৎ বলে উঠল। কেন রে, কি হয়েছে বাড়িতে? রিমি শান্ত গলায় জিজ্ঞাসা করলো। আরমান ভাইয়া আবার অশান্তি শুরু করেছে। কাল তো মারপিট পর্যন্ত হয়েছে। বাবা অসুস্থ মানুষ, এত চাপ নিতে পারে না। আমার মাঝে মাঝে মনে হয় পড়া ছেড়ে দিয়ে কোনো একটা কাজে ঢুকে পড়ি, কিন্তু মা চান আমি অন্তত গ্র্যাজুয়েশনটা শেষ করি। তন্নি আয়নার হাতটা ধরে বলল। পাগল নাকি তুই? এত ভালো রেজাল্ট করেছিস, পড়া ছাড়বি কেন? দেখবি সব ঠিক হয়ে যাবে। একটা ভালো চাকরি পেলে তখন সব মিটে যাবে। আয়না দীর্ঘশ্বাস ফেলে কফির শেষ চুমুকটা দিল। সে জানে ঠিক হয়ে যাওয়া কথাটা যতটা সহজ, বাস্তবে তা করা ততটাই কঠিন। কফি হাউসের এই গিজগিজে ভিড়ের মাঝে সে নিজেকে খুব একা অনুভব করলো। অন্ধকার নামার আগে তারা ফিরতি ট্রেন ধরলো। শিয়ালদা থেকে সোনারপুর আসতে আসতে ট্রেনের কামরায় উপচে পড়া ভিড়, ঘামের গন্ধ আর মানুষের ধাক্কাধাক্কিতে আয়নার দম বন্ধ হয়ে আসছিল। সোনারপুর স্টেশনে নেমে যখন সে রাজপুরের বাড়ির দিকে হাঁটতে শুরু করলো, তার বুকের ভিতরটা অজানা এক আশঙ্কায় টিপ টিপ করছিল। গলির মোড়ে পৌঁছাতে দেখলো ভিড় জমেছে। তাদের বাড়ির ভিতর থেকে কাঁচ ভাঙা আর আসবাবপত্র পড়ার শব্দ আসছে। আয়না দৌড়ে ভিতরে ঢুকলো। দৃশ্যটা দেখে তার রক্ত হিম হয়ে গেল। সারাদিনের বাজার করা চাল ডাল উঠানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাবা শওকত আলী মাটির উপর বসে আছেন, তার কপাল দিয়ে রক্ত ঝরছে। মা রাফিয়া খাতুন একা এক কোণে বসে কাঁদছেন। তার বড় ভাই আরমান একটা লাঠি হাতে নিয়ে চিৎকার করছে। কোথায় টাকা রেখেছে বুড়োটা? আজ টাকা না নিয়ে আমি এখান থেকে সরব না। বন্ধুদের কাছে আমার মান সম্মান সব গেল। আরমান পাগলের মতো আলমারিটা টানছে। কি করছিস তুই আরমান ভাইয়া? বাবাকে মারলি? আয়না চিৎকার করে ওর সামনে গিয়ে দাঁড়ালো। আয়নাকে দেখে আরমানের রাগ যেন কয়েক গুণ বেড়ে গেল। এসেছে মহারানী, সারাদিন কোথায় নববিপনা করে আসা হলো? এই যে পরীর মতো চেহারা নিয়ে ঘুরে বেড়াস, এতে কি পেটে ভাত জোটে? শোনায় না, ওই মোরল চাচার ছেলে 20,000 টাকা দিতে চেয়েছে তোকে বিয়ে করলে। তুই হ্যাঁ বলবি, ব্যাস আমাদের সব অভাব মিটে যাবে। ছি, তুই নিজের বোনকে বিক্রি করতে চাইছিস? আয়নার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি কোনোদিনও ওই অশিক্ষিত লোকটাকে বিয়ে করব না। আমি পড়বো। পড়বি? কতদিন পড়বি? দেখবো তোর কত তেজ। আরমান এগিয়ে এসে আয়নার চুল ধরে একটা হেক্সকে টান দিল। আয়না যন্ত্রণায় কুকিয়ে উঠল। রাবেয়া খাতুন ছুটে এসে আরমানকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু আরমান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। শওকত আলী অস্পষ্ট সরিয়ে বললেন। আয়নাকে ছেড়ে দে আরমান, ও আমার লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী না ছাই, একে বিদায় করতে পারলেই যে এই অশান্তি মিটবে। আয়নার ব্যাগটা কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মারলো। ওর সদ্য কেনা পলিটিক্যাল সায়েন্স বইটা ছিঁড়ে 2 টুকরো হয়ে গেল। আয়না স্তব্ধ হয়ে মাটির দিকে তাকিয়ে রইল। তার সাথের বইটা এখন ধুলোয় লুটোপুটো খাচ্ছে। এই অপমান, এই লাঞ্ছনা সে আর সহ্য করতে পারছে না। সে বুঝতে পারলো এই বাড়িতে থাকা তার জন্য আর নিরাপদ নয়। তার আপন রক্তই আজ তার সবচেয়ে বড় শত্রু। রাত তখন অনেক, বাড়ি আরো নিভে গেছে, কিন্তু
কান্নার আওয়াজ থামেনি। আয়না তার ছেঁড়া বইটা বুকে জাপড়ে ধরে বারান্দায় এক কোণায় বসে আছে। আকাশের দিকে তাকিয়ে সে ভাবল, ঈশ্বর কি সত্যি আছেন? থাকলে কেন তাকে এমন নরকে পাঠালেন? গড়িয়া থেকে রাজপুতে যাওয়ার সেই রাস্তাতে এখন শুনশান, কিন্তু রাজপুরের এই ভাঙা বাড়ি আজ একটা স্বপ্নের মৃত্যু ঘটেছে। আর ঠিক এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় কোনো এক অন্ধকার ডেরায় মোস্তফার পরিকল্পনা চূড়ান্ত হচ্ছিল। তারা জানতো না আগামী সূর্যোদয় তাদের দুজনকে একসাথে বাঁধতে চলছে। রাত গভীর হওয়ার সাথে রাজপুরের আকাশটা যেন আরো বেশি ভারী হয়ে উঠল। আয়নার ঘরে কোনো আলো নেই, কেবল ভাঙা জানলার ফাঁক দিয়ে আসা স্টার লাইটের একটা ফ্যাকাশে রেখা মেঝেতে পড়ে আছে। আয়না তার ছেঁড়া বইগুলো গুছিয়ে নিয়ে একটা প্লাস্টিকের প্যাকেটে ভরছে। তার চোখের জল এখন শুকিয়ে গালের উপরে নোনা দাগ হয়ে বসে আছে। আরমান ভাইয়া পাশের ঘরে অঘরে ঘুমাচ্ছে, হয়তো নেশার ঘরে। বাবার মায়ের ঘর থেকে মাঝখানে গঙ্গানোর শব্দ আছে। আয়না জানে আজ যদি সেই ঘর থেকে না বেরোয় তবে কাল সকালে তাকে ওই মরদ চাচার কুচ্ছির ছেলের হাতে তুলে দেওয়া হবে 20,000 টাকা। এই সামান্য কটা টাকার জন্য তার আপন ভাই তাকে পণ্য হিসাবে সাজিয়ে রেখেছে। আয়না খুব সন্তর্পণে তার আলমারিটা খুলল। তার বলতে তেমন কিছুই নেই, দুটো সাধারণ সালোয়ার কামিজ, মায়ের দেওয়া একটা পুরনো রূপের চেন আর তার কলেজের আইডেন্টি কার্ড। সে তার ব্যাগে খুচরো কিছু টাকা গুছিয়ে নিল। টিউশন থেকে জমানো মাত্র 400 টাকা। সে ঘরে করে রাখা তার ছেঁড়া পলিটিক্যাল সায়েন্স বইটা হাতে নিল। বইটার মাঝখান দিয়ে 2 টুকরো হয়ে গেছে। হায়না বিড়বিড় করে বলল, আমার স্বপ্নগুলোও কি এভাবেই মাঝখান থেকে ছিঁড়ে যাবে? সে পা টিপে টিপে বারান্দায় বেরোলো। মা রান্নাঘরে দরজায় শুয়ে আছেন। আয়নার খুব ইচ্ছে হলো মায়ের পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নিতে, কিন্তু সে জানে একটু শব্দ হলেই সর্বনাশ। সে শুধু দূর থেকে একবার মায়ের মলিন মুখের দিকে তাকালো, মনে মনে বলল, মা, আমি মরে গেলে ওই লোকের ঘর করব না, আমাকে ক্ষমা করো। আয়না বাড়ির পিছনের দিকে ছোট্ট দরজাটা দিয়ে বেরিয়ে এলো। বাড়ি তখন ঘুটঘুটে অন্ধকার। রাজপুরের এই সরু গলিগুলোর রাতের বেলা বড় অচেনা মনে হয়। দূরে কোনো এক কুকুর ডেকে উঠল। আয়না তার ওড়নাটা দিয়ে মাথার মুখ ভালো করে ঢেকে নিল। এই রূপে এখন তার সবচেয়ে বড় শত্রু। সে চায় না অন্ধকারে কেউ তাকে চিনে ফেলুক। আয়না হাঁটছে, গন্তব্য কোথায় সে জানে না। এবার ভাবলো গড়িয়ে যাবে তার তন্নি বান্ধবীর কাছে, কিন্তু পরক্ষণে মনে হলো আরমান ভাইয়া সেখানে ঠিকই পৌঁছে যাবে। তার থেকে ভালো যদি সে শিয়ালদা স্টেশনে গিয়ে সারা রাত বসে থাকে, পরে কোনো একটা ট্রেনে করে দূরে কোথাও চলে যাবে। হয়তো বারুইপুরের ওইদিকে কোনো পরিচিত আত্মীয় নেই, কিন্তু সে কোথাও না কোথাও তো মাথা গোঁজার ঠাঁই পাবে। সোনারপুর স্টেশনের দিকে যাওয়ার মেন রোডটা এখন জনশূন্য। কেবল মাঝে মাঝে 2-1টা মালবাহী ট্রাক বিকট শব্দ করে ধুলো উড়িয়ে বের হচ্ছে। আয়না রাস্তার এক ধার দিয়ে দ্রুত পায়ে হাঁটছে। তার বুকের ভেতরটা যেন একটা ড্রামের মতো বাজছে। হঠাৎ সে দেখলো দূরে কয়েকটা মোটর সাইকেলের আলো। তার বুকটা ধক করে উঠল। এই সময় রাস্তায় কারা হতে পারে? সে রাস্তার ধারে একটা বড় আম গাছের আড়ালে লুকিয়ে পড়ল। বাইকগুলো শোর শোর শব্দ করে বেরিয়ে গেল, তাদের হাতে খোলা তরোয়াল আর লাঠি। এরা নিশ্চয় স্থায়ী কোনো রাজনৈতিক দলের ক্যাডার অথবা কোনো গ্যাংস্টারের লোক। আয়না ভয়ে কুঁকড়ে গেল। এই পৃথিবীটা মেয়েদের জন্য কতটা অনিরাপদ সেটা সে আজ প্রতিটা মুহূর্তে টের পাচ্ছে। আয়না যখন নরেন্দ্রপুর আর রাজপুরের মাঝখানে একটা নির্জন কালভেটের কাছে পৌঁছায়, তখন রাত প্রায় 2:30। ক্লান্তিতে হাত পা চলছে না। সে কালভেটের ওপর একটু বসল। চারিদিকে নোনা জলাভূমির গন্ধ। হঠাৎ ঝাড়পোকার আড়াল থেকে 3-4টা লোক বেরিয়ে এলো। তাদের পরনে লুঙ্গি আর গায়ে নোংরা গেঞ্জি। কিরে, এত রাতে এই পরীর বাচ্চা একা কোথায় যাচ্ছে? 4 জনের গলায় মদের দুর্গন্ধ। আয়না চমকে উঠে দাঁড়ালো, তার শরীর থরথর করে কাঁপছে। আমাকে যেতে দিন, আমি বিপদে পড়েছি। বিপদে পড়েছিস বলেই তো আমরা সাহায্য করতে এলাম রে সুন্দরী। চল আমাদের সাথে চল। অন্য একজন লোলুপ দৃষ্টিতে আয়নার দিকে তাকালো। আয়না দৌড়াতে শুরু করলো, কিন্তু তার ব্যাগটা ভারী হওয়ায় সে বেশি জোরে যেতে পারছে না। লোকগুলো তাকে ঘিরে ফেললো। একজন তার ওড়নাটা টেনে ধরলো। আয়না চিৎকার করতে চাইলো, কিন্তু গলার স্বর যেন আটকে গেছে। সে বুঝলো আজ আর তার মুক্তি নেই। নিজের পরিবারের হাত থেকে বাঁচতে গিয়ে
সে যেন বাঘের খাঁচায় ঢুকে পড়েছে। ঠিক সেই মুহূর্তে অন্ধকার চিরে দুটো তীব্র আলো বিমে বসে পড়ল তাদের উপর। একটা বড় কালো গাড়ি অন্তত দ্রুত গতিতে এসে ব্রেক কষল। টায়ারের খরশে রাস্তা থেকে আগুনের ফুলকি বেরোলো। গাড়ি থেকে যিনি নামলেন তাকে দেখে লোকগুলো মুহূর্তের মধ্যে স্থির হয়ে গেল। ওড়না ধরে থাকা লোকটা ভয়ে হাত ছেড়ে দিল। আয়না থমকে দাঁড়ালো। তার চোখে মুখে তখন রাজের বিস্ময় আর আতঙ্ক। গাড়ি থেকে নামা মানুষটি আর কেউ নয়, মুস্তফা। তার পরনে একটা কালো চামড়ার জ্যাকেট, হাতে একটা দামি ঘড়ি যা হেডলাইনের আলোয় চকচক করছে। মোস্তফার চেহারায় কোনো অভিব্যক্ত নেই, কেবল এক ভয়াবহ শীতলতা। কাজটা কি ঠিক হচ্ছে? মোস্তফার কণ্ঠস্বর শান্ত, কিন্তু তাতে একটা তরোয়ারের ধার আছে। লোকগুলো তোতলাতে লাগলো। না মানে মোস্তফা ভাই, আমরা জানতাম না এটা আপনার লোক। আমার লোক নয়, কিন্তু এই রাস্তায় আমার বিনা অনুমতিতে একটা পাতাও নয় না। আর তোমরা একটা মেয়ের সাথে অসভ্যতা করছো। মোস্তফা ধীর পায়ে এগিয়ে এলো। একজন লোক পালাতে চেষ্টা করতেই মোস্তফা পকেট থেকে একটা রিভলভার বের করে আকাশের দিকে গুলি ছুড়ল। গুলির শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। লোকগুলো ভয়ে মাটিতে বসে পড়ল। বশির, এদের একটু শিক্ষা দিয়ে দাও, যেন পরের বার কোনো মেয়ের দিকে দেখলে এদের হাত পা কাঁপে। মোস্তফা পিছনে থাকা সঙ্গীদের নির্দেশ দিল। এরপর মোস্তফা ঘুরে দাঁড়ালো আয়নার দিকে। আয়না তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। হেডলাইটের ব্যাকলাইটে আয়নার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার ওই কান্না ভেজা টানা চোখ দুটো আর ছড়িয়ে থাকা চুলগুলো দেখে মোস্তফার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। মোস্তফা এক পা এগিয়ে এলো। আয়না ভয়ে এক পা পিছিয়ে গেল। ভয় নেই, আমি ওদের মতো নই। মোস্তফা বলল, তার গলার স্বর এবার কিছুটা নম্রতা। আয়না প্রথমবারের মতো মোস্তফার চোখের দিকে তাকালো। সেই চোখে শাসন আছে, অন্ধকার আছে, কিন্তু কেন যেন এক অদ্ভুত নির্ভরতাও আছে। আয়নার মনে হলো সে কোনো আগুনের থেকে বাঁচতে এসে এক গভীর সাগরের সামনে দাঁড়িয়েছে। মোস্তফা আয়নার হাতের ওই ছেঁড়া বইটার দিকে তাকালো। সে চিনতে পারলো, এই তো সেই মেয়েটা যাকে সে কিছুক্ষণ আগে রাস্তার ধারে কাঁদতে দেখেছিল। নিয়তি তাকে আবার এই মেয়েটির সামনে এনে দাঁড় করালো। এত রাতে এই রাস্তায় কি করছো? বাড়ি কোথায় তোমার? মোস্তফা জিজ্ঞাসা করলো। আয়না কোনো উত্তর দিল না। তার চোখের কোণ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। এই প্রথম রাজপুরের শান্ত মেয়েটি আর দক্ষিণ কলকাতার যাত্রা মোস্তফা, দুজনের নজর এক হলো। একজন আশ্রয়ের সন্ধানে ঘর ছেড়েছে, অন্যজন আশ্রয়ের বদলে আতঙ্ক বিলিয়ে বেড়াচ্ছে। মোস্তফা তার গাড়ির দরজা খুলল। উঠে এসো, এই রাস্তা এখন নিরাপদ নয়। আয়না দ্বিধায় পড়ল। এই মানুষটিকে সে চেনে না, কিন্তু তার ব্যক্তিত্বে এমন কিছু আছে যা তাকে আকর্ষণ করেছে। সে কি যাবে, নাকি আবার অন্ধকারে মিলিয়ে যাবে? মোস্তফা শান্তভাবে অপেক্ষা করতে লাগলো। সে জানতো না এই এক ঝলক দেখাটাই তাদের দুজনের জীবনের সংজ্ঞাটা বদলে দিবে। পরীর মতো সুন্দর আয়না আর শয়তানের মতো ভয়ঙ্কর মোস্তফা। তাদের গল্পের প্রথম অধ্যায় শুরু হলো নরেন্দ্রপুরের এই অন্ধকার রাজপথে। নরেন্দ্রপুরে সেই নির্জন কালভেটের উপর সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। হেডলাইটের তীব্র আলোয় ধূলিকণাগুলো ভাসছে। একদিকে অন্ধকার জগতের অঘোষিত সম্রাট মোস্তফা, অন্যদিকে সমাজের নিচুতলার বৃষ্টি হওয়া এক সাধারণ কিন্তু অপূর্ণ সুন্দর মেয়ে আয়না। বৃষ্টির ফোঁটাগুলো এবার একটু বড় হতে শুরু করেছে, যা আয়নার গালের জল আর খামকে ধুয়ে দিচ্ছে। মোস্তফা খুলে রাখা গাড়ির দরজার দিকে তাকিয়ে আয়না ভাবছিল, তার সামনে এখন দুটো পথ। হয় এই অন্ধকার রাস্তায় একা পড়ে থেকে ওই নরপশুদের হাতে নিজের সমস্তটা হারানো, নয়তো এই রহস্যময় গ্যাংস্টারের হাতে ধরা দেওয়া। আয়না জানতো মোস্তফাকে। গড়িয়া সোনারপুর বেল্ট বড় হওয়া যে কেউ মোস্তফার নাম জানে। সে কোনো ত্রাতা নয়, সে এক ধ্বংসকারী। কিন্তু এই মুহূর্তে আয়নার কাছে হারাবার মতো আর কিছু অবশিষ্ট নেই। আয়না এক পা এগিয়ে এলো। তার কণ্ঠস্বর কাঁপছে, কিন্তু চোখের দৃষ্টিতে এক অদ্ভুত স্থিরতা। সে মোস্তফার চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, আমি আপনার সাথে যেতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। মোস্তফা ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। তার জীবনে আজ পর্যন্ত কেউ শর্ত দেওয়ার সাহস করেনি। বসিরা তার সঙ্গীরা পাশে থেকে অবাক হয়ে মেয়েটির সাহস দেখছে। শর্ত? মোস্তফা ধীর স্বরে বলল। বলো, কি শর্ত তোমার? আয়না ব্যাগের ফিতেটা শক্ত করে চেপে ধরে বলল, প্রথমত,
আপনি আমাকে নিরাপদে রাখবেন, কিন্তু আপনার ওই রক্তমাখা কালো জগতের কোনো ছায়া যেন আমার জীবনে না পড়ে। আমি পড়তে চাই, আমার বিএ সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা যেন ঠিকঠাক চলে। দ্বিতীয়ত, আমার বাবা মা যেন সুরক্ষিত থাকে, আমার জন্য তাদের উপর যেন কোনো বিপদ না আসে। আর তৃতীয়ত, আয়নার গলাটা একটু ধরে এলো। আমার ভাই আরমান, যে আমার বই ছিঁড়েছে আর আমাকে বিক্রি করতে চেয়েছিল, সে যেন উপযুক্ত শাস্তি পায়। মোস্তফা কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। তার মনে হলো কোনো এক দেবশিশু তার সামনে দাঁড়িয়ে ন্যায়ের বিচার চাইছে। সে আয়নার সৌন্দর্য দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিল গত কয়েক মিনিটে, আর তার এই চারিত্রিক দৃঢ়তা তাকে মুক্ত করলো। মঞ্জুর, মোস্তফা ছোট্ট করে উত্তর দিল। তোমার পড়াশোনা, তোমার নিরাপত্তা আর তোমার পরিবারের দায়িত্ব আজ থেকে আমার। আর তোমার ভাই, সে কালকের সূর্যোদয় দেখার পর বুঝতে পারবে কার গায়ে সে হাত তুলেছে। আয়না দ্বিধা করলো না। সে পিছনে সিটে গিয়ে বসলো। গাড়িটা স্টার্ট দিতেই ধুলো উড়িয়ে সেটি গড়িয়ার দিকে ছুটলো। গড়িয়া মোড় পেরিয়ে গাড়িটা এক বিশাল লোহার গেটের সামনে এসে থামলো। ভিতরে বাগানওয়ালা এক বিশাল দোতলা বাংলো, চারিদিকে সশস্ত্র পাহারাদার। আয়না নামার সময় কিছুটা আড়ষ্ট বোধ করছিল। তার মনে হচ্ছিল সে এক খাঁচা থেকে বেরিয়ে আরেক খাঁচায় ঢুকছে। মোস্তফা তাকে ভিতরে নিয়ে গেল। বাড়ির ভেতরে সাজসজ্জা অন্তত রুচিশীল, কিন্তু আভিজাত্যর চেয়ে অভিজাত্যর আড়ালে থাকা এক নিঃসঙ্গতা সেখানে বেশি ফুটে উঠেছে। বশির, ওপরের বাঁ দিকের ঘরটা আয়নার জন্য গুছিয়ে দাও। ওটা আমার ঘরের ঠিক পাশে। ওর যা যা দরকার, বই, খাতা, কাপড়, সব কালকে সকালের মধ্যে যেন চলে আসে। মোস্তফা নির্দেশ দিল। হায়না যখন ঘরটায় ঢুকলো সে অবাক হয়ে গেল। বিশাল ঘর, ব্যালকনি থেকে গাড়িয়ার রাতের আকাশ দেখা যায়। দামি পর্দা, নরম বিছানা, রাজপুরের এই নোনা ধরা দেওয়াল আর ছেঁড়া চাদরের সাথে এর কোনো তুলনাই হয় না। কিন্তু আয়নার মন ভিসিয়ে আছে। সে মোস্তফাকে পছন্দ করতে পারছে না। তার চোখে মোস্তফা একজন অপরাধী। সে বেশি শক্তি দিয়ে সব অর্জন করেছে। মোস্তফা দরজায় দাঁড়িয়েছিল। এখানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কেউ তোমার অনুমতি ছাড়া এই ঘরে ঢুকবে না। আয়না শীতল গলায় বলল। ধন্যবাদ, তবে মনে রাখবেন, আমি এখানে পরিস্থিতির চাপে পড়ে এসেছি, শখ করে নয়। আপনার গ্যাংস্টার পরিচয়টা আমার কাছে সম্মানজনক নয়। মোস্তফা একটু অবাক হলো, তারপর মাথা নিচু করে হাসতো। আমি সম্মানের আশা করি না। আমি কেবল নিজের দেওয়া কথা রাখতে জানি। বিশ্রাম নাও। নীরবতায় বেড়া চালো নতুন জীবন। পরদিন সকাল। আয়না ঘুম থেকে উঠে দেখলো তার টেবিলের উপর নতুন বইটা সেট করে রাখা। পলিটিক্যাল সায়েন্সের বইগুলো আরমান ছিঁড়ে ফেলেছিল। ঠিক সেই বইগুলো একদম নতুন, মলাটে ঝকঝকে করছে। সাথে একটা নতুন স্মার্টফোন আর কিছু দামি পোশাক। আয়না বুঝতে পারলো মোস্তফা তার কথা রাখতে শুরু করেছে, কিন্তু সে এই বিলাসিতা চায় না। সে চায় তার স্বাধীনতা। নিচে নামতে মোস্তফা তাকে ব্রেকফাস্ট টেবিলে ডাকলো। মোস্তফা সাদা পাঞ্জাবি পরে আছে, হাতে খবরের কাগজ। আজ থেকে তোমার জন্য নতুন পরীক্ষা থাকবে সেলিম আর জাফর। তুমি যখন কলেজে যাবে বা বাইরে বেরোবে, তারা তোমার ছায়ার মতো থাকবে। বারাইপুর কলেজে তোমার যাতায়াতের জন্য একটা আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। মোস্তফা নির্লিপ্তভাবে বলল। আয়না প্রতিবাদ করতে চাইল। আমি একা যেতে পারি, বডিগার্ড নিয়ে কলেজে গেলে সবাই হাসাহাসি করবে। হাসাহাসি করাটা বিপদে পড়ার চেয়েও ভালো। রাজপুত্রের এই ঘটনার পর আমি কোনো ঝুঁকি নিতে চাই না। সেলিম আর জাফর সাধারণ পোশাকে থাকবে, কেউ বুঝবে না তারা তোমার গার্ড, কিন্তু তারা থাকবে। মোস্তফার গলার স্বর এমন এক চূড়ান্ত সিদ্ধান্ত ছিল যে আয়নার কথা বাড়ানোর সাহস পেল না। বিকেলের দিকে বরিশ এসে মোস্তফাকে কিছু একটা কানে কানে বলল। মোস্তফা আয়নার দিকে তাকিয়ে বলল। তোমার ৩ নম্বর শর্ত পূরণ হয়েছে। তোমার ভাই আরমান এখন পুলিশের হেফাজতে। তার কাছ থেকে বেশ কিছু নিষিদ্ধ মাদক পাওয়া গেছে, যা আমি সেট করেছিলাম। আগামী কয়েক বছর তাকে জেলের ঘানেই টানতে হবে। আর তোমার বাবা মার কাছে খবর পাঠানো হয়েছে যে তুমি একটা ভালো জায়গায় কাজ পেয়েছো এবং আপাতত সেখানে থাকবে। তাদের মাসারা আমি নিজে পৌঁছে দেব। আয়নার বুকটা হালকা হলো। আরমানের উপর তার তীব্র ঘৃণা ছিল, কিন্তু বাবার জন্য তার মনটা কেঁদে উঠল। তবু সে জানে রাজপুরের এই নরক থেকে দূরে থাকার এখন সবার জন্য মঙ্গল। দিন কাটতে লাগলো। হায়না প্রতিদিন কলেজে যায়। সেলিমা জাফর তাকে স্টেশনে নামিয়ে দেয়, আবার সেখান থেকে নিয়ে আসে। কলেজে সহপাঠীরা ভাবে আয়না বোধ হয় কোনো বড় লোকের বাড়ির
টিউশনি পেয়েছে বা তার কোনো ধনী আত্মীয়দের দেখা মিলেছে। আয়না কাউকে সত্যিটা বলে না। আয়না মোস্তফার গাড়িতে থাকলেও তার সাথে খুব একটা কথা বলে না। মোস্তফা যখন রাতে ফেরে তার সাথে অনেক সময় রক্তের দাগও থাকে, কখনো বা সে খুব উত্তেজিত থাকে। আয়না এসব দেখে শিউরে ওঠে। সে ঘৃণা করে এই হিংসকে। এক রাত আয়না ব্যালকনিতে দাঁড়িয়েছিল। মোস্তফা নিচে বাগানে একা বসে সিগারেট খাচ্ছিল। আয়না দেখলো মোস্তফার কাঁধে একটা ব্যান্ডেজ। হয়তো আজ কোথাও বড় কোনো সংঘর্ষিত হয়েছে। মোস্তফার মুখটা যন্ত্রণায় কুঁচকে আছে। আয়নার হঠাৎ মনে হলো, এই মানুষটা কেন তার জন্য এত কিছু করছে? সে কি শুধুই দয়া, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? মোস্তফা মাথা তুলে অপরের দিকে তাকালো। আয়নার সাথে চোখাচোখি হলো। আয়না দ্রুত ভিতরে চলে গেল। তার মনের ভিতরে এক যুদ্ধ চলছে। একদিকে মোস্তফার দেওয়া নিরাপত্তা আর সুস্থ পড়াশোনার পরিবেশ, অন্যদিকে তার অপরাধমূলক জীবন। আয়না জানে সে এক জ্বলন্ত অগ্নিগিরির ওপর বসে আছে। এই শান্তি কয়েকদিন স্থায়ীও হবে সে জানে না, কিন্তু সে এও জানে এই গ্যাংস্টারের ছায়া থেকে সে চাইলেও আর বেরোতে পারবে না। কারণ মোস্তফা তাকে কেবল আশ্রয় দেয়নি, সে তাকে নিজের জগতের এক অবিচ্ছেদ্য অংশ করে ফেলেছে। আয়না বই দুটো খুলে পড়তে বসলো, কিন্তু তার মনে বারবার ভাসছিল মোস্তফার সেই রক্তাক্ত কাঁধ আর নিঃসঙ্গ চোখ দুটো। সে নিজেকে মনে মনে বারবার মনে করিয়ে দিল, ও একজন খনি, আয়না। ওর জন্য মায়া করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। গড়িয়ার এই আলিশান বাংলোর চার দেওয়ালে এখন আয়নার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জেলখানা। বাইরে থেকে দেখলে মনে হবে এক রাজকুমারী তার প্রাসাদে সুখে আছে, কিন্তু ভিতরের খবর কেবল আয়না জানে। তার মনের অলিগলিতে এখন কেবল এক তীব্র ও তিক্ত ঘৃণা জমেছে। মোস্তফা দেওয়া প্রতিটি সুযোগ সুবিধা, প্রতিটি নতুন বই, এমনকি প্রতিদিনের 3 বেলার রাজকীয় খাবার, সবই তার কাছে বিষের মতো মনে হয়। আয়না জানে এই প্রতিটি জিনিসের দাম মেটানো হচ্ছে মানুষের রক্ত আর আর্তনাদ দিয়ে। সে যখন ডাইনিং টেবিলে দামি সিরামিকের প্লেটে ভাত খায়, তার মনে হয় এই চালগুলো হয়তো কোনো গরিব চাষির জমি দখল করে আনা। সে যখন নরম বিছানায় শোয়, তার মনে হয় এই বিছানাটা তৈরি হয়েছে কারো কান্নার উপর দাঁড়িয়ে। আয়না বিএ সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা পুরোদমে চলছে। প্রতিদিন সকালে একটা দামি কালো সেডান গাড়ি তাকে বারাইপুর কলেজের গেটে নামিয়ে দিয়ে আসে। সেলিমা জাফর মোস্তফা তো বিশ্বস্ত ছায়া, সব সময় তার কয়েক হাত দূরে থাকে। কলেজের কমন রুমে বসে রিমি আর তন্নি যখন আয়নাকে নিয়ে ফিসফাস করে, তখন আয়নার ভেতরে নোনা ঢেউ আশ্রে পড়ে। কিরে আয়না, তোর তো কপাল খুলে গেছে। কোনো বড় লোকের বাড়ি এটা? আর ওই মাস্ক পরা বডিগার্ডগুলো কারা রে? তন্নি কৌতূহল হয়ে জিজ্ঞাসা করে। আয়না মেলান হাসি উত্তর দেয়, এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে আছি। তারা খুব রক্ষণশীল, তাই নিরাপত্তার জন্য লোক পাঠায়। মিথ্যা বলতে বলতে আয়নার জিভ আড়ষ্ট হয়ে যায়। সে আয়নায় নিজের মুখ দেখে আর ভাবে, তার এই পরীর মতো রূপটাই কি তাকে এই মিথ্যা নরকে ঠেলে দিল? সে কলেজে মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার কানে বারবার ভাসে মোস্তফার সেই ভারী বুটের শব্দ। তার মনে হয় সে যত বেশি পড়ার চেষ্টা করেছে, মোস্তফার এই অন্ধকার জগৎ তাতে তত বেশি জাপটিয়ে ধরেছে। সেদিন কলেজ থেকে ফিরতে একটু দেরি হয়েছিল। বৃষ্টির জন্য সোনারপুর গড়িয়া রোডে খুব জ্যাম ছিল। আয়না যখন বাংলোর গেটে পৌঁছায়, দেখলো বাড়ির পরিবেশ খুব থমথমে। বাগানের লাইটগুলো নেভানো, কেবল বারান্দায় একটা টিমে টিমে আলো জ্বলছে। গাড়ি থেকে নামতে আয়না শুনতে পেল একটা আর্তনাদ। আওয়াজটা আসছে মোস্তফার ব্যক্তিগত অফিসের ভিতর থেকে। সেলিম তাকে দ্রুত উপরে নিজের ঘরে চলে যেতে ইশারা করলো, কিন্তু আয়নার ভেতরকার কৌতূহল আর ঘৃণা তাকে থামতেই দিল না। সে নিঃশব্দ অফিসের জানলার পাশে গিয়ে দাঁড়ালো। ভেতরে মোস্তফা বসে আছে তার চামড়া চেয়ারে। তার সামনে মেঝেতে রক্তে তলপর হয়ে পড়ে আছে এক লোক। লোকটার মুখ চেনা। সে আয়নাদের এলাকায় একজন ছোটখাটো ব্যবসায়ী। মোস্তফার হাতে একটা বেসবল ব্যাট। আমি তোকে সময় দিয়েছি রহমান। মোস্তফার কণ্ঠস্বর হিম শীতল। সোনারপুরের ওই প্রজেক্টের ফাইলগুলো আজ জমা করার কথা ছিল। তুই মল্লিকের সাথে হাত মিলিয়েছিস? না মুস্তফা ভাই, বিশ্বাস করুন, ওরা আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখেছিল। লোকটা হাওমাও করে কাঁদছে। মোস্তফা কোনো কথা না বলে লোকটার ডান হাতে সজোরে বেটটা দিয়ে বাড়ি মারলো। হাড় ভাঙ্গা একটা বিভৎস কটমট শব্দ আর লোকটার বুক ফাটানোর চিৎকার আয়নার কান দিয়ে মগজে ঢুকে গেল। আয়না মুখ চেপে ধরলো বমি আটকানোর জন্য। মোস্তফা লোকটার চুল টেনে ধরে তুললো। তোর মেয়েকে ওরা তুলে নিয়ে যাওয়ার ভয় দেখিয়েছে, আর আমি তোকে
দুনিয়া থেকে তুলে দেওয়ার ক্ষমতা রাখি। কোনটা বেশি ভয়ঙ্কর? আয়না আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সে দৌড়ে উপরে নিচের ঘরে চলে এলো এবং দরজা লক করে দিল। তার সারা শরীর কাঁপছে। এই সেই মোস্তফা যে তাকে কাল সকালে হাসি মুখে জিজ্ঞাসা করবে। কলেজে সব ঠিক ছিল তো? এই সেই মানুষ যে তার পড়ার জন্য দাবির লাইট এনে দিয়েছে। আয়নার মনে ঘৃণা এবার বিষ হয়ে ছড়িয়ে পড়লো। সে বিছানায় মুখ গুজে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছে এই মুহূর্তে যদি সে আত্মহত্যা করতে পারত তবে এই পাপ থেকে মুক্তি পেত। সে যে মানুষের আশ্রয় আছে, সে আসলেই এক কসাই। রাত প্রায় 11টা। মোস্তফা আয়নার ঘরের দরজায় টোকা দিল। আয়না দরজা খোলো না। সে ভিতর থেকে চিৎকার করে বলল, চলে যান এখান থেকে। আপনার গায়ে মানুষের রক্তের গন্ধ। আমি আপনার সাথে কথা বলতে চাই না। বাইরে এক দীর্ঘ নীরবতা। তারপর মোস্তফার শান্ত গলা শোনা গেল, খাবার টেবিলে সাজানো আছে, তুমি রাতে কিছু খাওনি? আয়না সজোরে দরজা খুলে সামনে দাঁড়ালো। তার চোখ দুটো লাল হয়ে গেছে। খাবার? হুম, আপনার ওই রক্তমাখা পয়সার খাবার আমি খাবো না। কেন আমাকে এখানে এনেছেন? আমাকে কেন ওই গুন্ডাদের হাত থেকে বাঁচালেন? তার চেয়ে ওরা আমাকে মেরে ফেললে আমি অন্তত শান্তিতে মরতাম। আপনার এই পৈশাচিক রূপ দেখার চেয়ে মৃত্যু অনেক ভালো ছিল। মোস্তফা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার পাথরের মতো কঠিন মুখে একটা সূক্ষ্ম যন্ত্রণার রেখা দেখা দিল, যা সে দ্রুত আড়াল করে নিল। আমি যা করি তার টিকে থাকার জন্য করি, না? এই শহরটা দয়া দিয়ে চলে না। মোস্তফা বলল, টিকে থাকা? আপনি দস্যু, আপনি শয়তান। আপনি আমার বাবা মাকে টাকা পাঠান, ভাবেন খুব বড় কাজ করেন। ওই টাকাগুলো অপবিত্র, আমার পড়ার বইগুলো অপবিত্র, কারণ সেগুলো আপনার টাকায় কেনা। আয়না হিত হিত জ্ঞান হারিয়ে মোস্তফার বুকে ধাক্কা দিল। মোস্তফা নড়ল না। সে কেবল আয়নার দিকে তাকিয়ে রইল। আয়নার এই রূপসী চেহারা এখন কেবল ঘৃণার অবজ্ঞা। মোস্তফা জানতো না কেন, কিন্তু এই প্রথম তার মনে হলো সে হেরে যাচ্ছে। সে যে অপরাধ জগতে জয় করেছে, সেখানে সে সবার উপরে, কিন্তু এই সাধারণ মেয়েটির চোখে ঘৃণা তাকে মাটির নিচে নামিয়ে দিয়েছে। তোমাকে এখানে বন্দি করে রাখা হয়নি, আয়না। তুমি চাইলে কাল সকালে চলে যেতে পারো, কিন্তু মনে রেখো, রাজপুত্রের ওই গলিতে তোমার ভাই নেই ঠিকই, কিন্তু তোমার ওই রূপের জন্য শত শত বাঘ ও তেতে বসে আছে। সেখানে আমি ছাড়া কেউ তোমাকে বাঁচাবে না। মোস্তফা কথাগুলো বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। মোস্তফা আর আয়নার এই মানসিক যুদ্ধের মধ্যে বাইরে অন্য এক ঝড় ঘূর্ণীভূত হচ্ছিল। মোস্তফা চিরশত্রু জব্বার মল্লিক জানতে পেরেছে যে মোস্তফার দুর্বলতা এখন এক মেয়ে। যে মোস্তফার আগে কোনো কিছু তোয়াক্কা করতো না, সে এখন রাজপুরের এক সাধারণ মেয়ের পিছনে বডিগার্ড মোতায়েন করে রেখেছে। বরাইপুর স্টেশনের এক অন্ধকার চায়ের দোকানে বসে মল্লিক তার লোকদের সাথে ছক করছিল। মোস্তফাকে মারতে হলে ওর কলিজায় হাত দিতে হবে। আর ওই মেয়েটাই হলো ওর কলিজা। বারুইপুর কলেজের রাস্তাটা সেলিমা জাফর পাহারা দেয়, কিন্তু ওরা স্টেশনের ভিড়ে অসহায়। মল্লিক কুটির হাসত। মল্লিকের পরিকল্পনা হলো আয়নাকে অপহরণ করে মোস্তফাকে সোনারপুরের প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া। তারা জানে মোস্তফা একবার খেপলে পুরো শহর জ্বালিয়ে দেবে, কিন্তু যদি আয়না তাদের হাতে থাকে তবে মোস্তফা হবে এক দাঁতহীন বাঘ। সে রাতে আয়না আর ঘুমাতে পারল না। সে বেলকনিতে বসে দূরে দাঁড়িয়ে আলো দেখছিল। তার মনে হচ্ছিল সে একটা মরীচিকার পিছনে ছুটেছে। সে মোস্তফাকে ঘৃণা করে, প্রাণ দিয়ে ঘৃণা করে, কিন্তু তার অবচেতন মন এক কোণায় একটা ভয় কাজ করছে। যদি মোস্তফা তাকে তাড়িয়ে দেয় তবে সে কোথায় যাবে? তার পরিবার কি তাকে গ্রহণ করবে? সমাজ কি তাকে পতিতা বলে দাগিয়ে দেবে না? ঘৃণার অসহায়ত্বে এই দোলাচলে আয়না নিজেকে খুঁজে পাচ্ছে না। সে তার বিএ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স বইটা হাতে নিল। সেখানে লেখা আছে গণতন্ত্র আর স্বাধীনতার কথা। আয়না বইটা বন্ধ করে তাচ্ছিল্যের সাথে হাসলো। যে দেশে অভাবের কারণে বোনকে বিক্রি করতে চায় ভাই, আর গ্যাংস্টার আশ্রয়ে পড়াশোনা করতে হয় সুন্দরী মেয়েকে, সেখানে স্বাধীনতা একটা শব্দ ছাড়া আর কিছুই না। আয়না ঠিক করলো সে মোস্তফার সাথে আর কোনোদিনও কথা বলবে না। সে থাকবে, পড়বে, এবং নিজের পায়ে দাঁড়ানোর পর এই ঘৃণা মুখে ছুড়ে দিয়ে চলে যাবে। কিন্তু নিয়তিকে তাকে সে সুযোগ দেবে? মল্লিকের বিষাক্ত নজর দিয়ে তখন তার ঘরের জানলার দিকে স্থির হয়ে আছে। ভোরের আজান শোনা যাচ্ছিল দূরে মসজিদ থেকে। আয়না জায়নামাজ পিছিয়ে বসলো। সে আল্লাহর কাছে মোনাজাত করলো। ইয়া আল্লাহ, এই অন্ধকার থেকে আমাকে মুক্তি দাও। এই জালেম মানুষের হাত থেকে আমাকে বাঁচাও।
আয়না জানতো না তার এই দোয়া হয়তো মোস্তফার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, অথবা এই রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করবে যেখানে ভালোবাসার ঘৃণার সীমা মুছে যাবে। নামাজ শেষে আয়না জানলার পাশে গিয়ে বসতো। বাইরে কোথাও থেকে একটা গানের সুর ভেসে আসছে। চলো বলে ফেলি কত কথা করি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতে এ পোড়া বরাতে, তুমি আমার অন্ধকার আর রোশনাই। শীতের সকালে কুয়াশা দক্ষিণ 24 পরগনা জলাভূমি আর রেল লাইনের গুলোকে চাদরের মতো ঢেকে রেখেছে। আয়নার মন আজ কুয়াশার চেয়েও বেশি ঝাপসা। গত রাতে সে বিভৎস চিৎকার আর মোস্তফার সাথে তিক্ত সংঘাত তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছে। তবুও জীবন থেমে থাকে না। হাসদার কলেজের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট আছে, সে তৈরি হয়ে নিচে নামলো। মোস্তফাকে আজ দেখা গেল না, হয়তো কোনো অপারেশনে বেরিয়ে গেছে। সেলিমা জাফর গাড়ির কাছে দাঁড়িয়েছিল। আয়না কোনো কথা না বলে পিছনের সিটে গিয়ে বসল। গাড়িটা যখন গড়িয়া থেকে নরেন্দ্রপুরের দিকে ছুটছিল, আয়না জানলার বাইরে তাকিয়ে ভাবছিল, মানুষের রূপ কি তার বয়াম হতে পারে না? কেন এই রূপটাই তাকে প্রতি মুহূর্ত এক শিকারী থেকে অন্য শিকারীর হাতে পৌঁছে দিচ্ছে? বারুইপুর কলেজের গেটে নামিয়ে দিয়ে সেলিম বলল, ম্যাডাম, আজ আমরা গেটের ঠিক উল্টো দিকে দোকানটায় থাকবো। আপনার পরীক্ষা শেষ হলে একটা মিস কল দিয়ে। আয়না অবজ্ঞার সাথে মাথা নাড়িয়ে ভিতরে চলে গেল। সে জানে এরা পাহারাদার নয়, এরা মোস্তফার চোর। সারাদিন পরীক্ষার খাতায় কলম চললেও আয়নার মন পড়ে রইল রাজপুরের সেই ছোট্ট ঘরটায়। বারবার মনে পড়ছিল বারবার রক্তাক্ত কপাল আর আরমান ভাইয়ের সেই পয়সাশিক হাসি। আর এখন সে আছে মোস্তফার আশ্রয়ে। সে মানুষটা তার ভাইয়ের সবচেয়ে বেশি রক্তপিপাসু। পরীক্ষা শেষ হলো দুপুর 2:30টার দিকে। আকাশটা হঠাৎ মেঘলা হয়ে এসেছে, যেন অকারণে সন্ধ্যা নেমে আসবে। আয়না গেটের বাইরে বেরিয়ে দেখলো সেলিমা জাফর নেই। সাধারণত তারা এক মুহূর্তের জন্য আড়াল হয় না। আয়না একটু অবাক হলো। সে তার নতুন ফোনটা বের করতেই যাবে, ঠিক তখনই চারপাশ থেকে একটা নিস্তব্ধতা তাকে ঘিরে ধরলো। হঠাৎ একটা মারুতি ভ্যান তীব্র গতিতে এসে তার সামনে থামলো। সেলিমা জাফরকে দেখা গেল দূরে কিছুটা, রাস্তার ধারে একটা ছাপের পাশে ঔচত্যনিক অবস্থায় পড়ে আছে। আয়না চিৎকার করার আগেই 4-5 জন কালো কাপড় পরা লোক গাড়ি থেকে নেমে তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল। চুপচাপ গাড়িতে ওঠ সুন্দরী, না হলে এখানেই শেষ করে দিব। মৌলিকের প্রধান লোক কালো, তার কোমরে একটা ধারালো ভজালি চেপে ধরল। আয়না বুঝতে পারলো তার ঘৃণা বা সৌন্দর্য কোনো কিছু এই মুহূর্তে তাকে বাঁচাতে পারবে না। তাকে কার্যত তুলে নিয়ে গাড়িতে তোলা হলো। পুরো কলেজ পাড়া এক মুহূর্তে আতঙ্ক হয়ে গেল, কিন্তু মৌলিক বাহিনীর ভয়ের সামনে কেউ এগিয়ে আসার সাহস পেল না। গড়িয়াতে মোস্তফার আস্তানায় তখন এক জরুরি বৈঠক চলছিল। হঠাৎ বরিশের কাছে একটা ফোন এলো। খবরটা শুনে বরিশের হাত থেকে ফোনের রিসিভারটা পড়ে গেল। ভাই, আয়না ম্যাডামকে মল্লিকের লোক তুলে নিয়ে গেছে। সেলিম আর জাফরকে ওরা বিষ খাইয়ে অজ্ঞান করে রেখেছিল। বরিশ তোতলাতে লাগলো। মোস্তফার হাতে জ্বলন্ত সিগারেট তার তালুতে পিষে গেল। তার মুখটা এক মুহূর্তের জন্য পাথর হয়ে স্থির হয়ে গেল। তারপর সেখানে ফুটে উঠল এক অদম্য হিংস্রতা, যা আগে কেউ দেখেনি। মোস্তফা কোনো চিৎকার করলো না, কোনো হুমকি দিল না। সে শুধু তার ড্রয়ার থেকে 2টা সক্রিয় পিস্তল বের করে কোমরে গুঁজল। মোস্তফার কণ্ঠস্বর ছিল যেন কবরের গভীর থেকে আসা কোনো এক আদেশ। বশির, বারুইপুরের পদ্মপুকুর আর সুভার গ্রামের যতগুলো ডেরা মল্লিকের আছে সব কটাকে আগুন লাগিয়ে দাও। আর খবর নাও ওকে কোথায় নিয়ে গেছে। যদি ওর গায়ে একটা আঁচড়ও লাগে তবে আজ বারুইপুর শ্মশান হয়ে যাবে। আয়নাকে নিয়ে আসা হয়েছে সুভাষ গ্রামের একটা পরিত্যক্ত চটকলের গুদামে। জায়গাটা অন্ধকার, স্যাঁতসেঁতে আর পাহাড়ের গন্ধ ভরা। আয়নার হাত পা বেঁধে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। তার চোখের বাঁধন খুলে দিতেই সে সামনে দেখলো জব্বার মল্লিককে। কিরে পরির বাচ্চা, তোর মুস্তাফা কি এখন আসবে তোকে বাঁচাতে? সে তো এখন নিজের সাম্রাজ্য বাঁচাতেই ব্যস্ত।
মল্লিক অট্ট হাসি হাসত। আয়না ঘৃণা ভরে চোখে তাকালো, তারপর মল্লিকের মুখে থুতি দিল। তোমরা সবাই এক। মুস্তাফা শয়তান হলে তুমি পিশাচ। আল্লাহ তোমাদের বিচার করবেন। মল্লিক রেগে গিয়ে আয়নার চুলের মুঠি ধরে টান দিল। বিচার পরে হবে, আগে তোর মুস্তাফাকে এখানে আসতে দে। ওর সব প্রপার্টি আজ আমার নামে লিখে নেব। আর তোকে তোকে আমাদের লোকের জন্য বকশিস হিসাবে দেবো। আয়নার বুক কেঁপে উঠল। তার মনে হলো মোস্তফার সেই ঘরটা, সেই পড়ার টেবিলটা কত নিরাপত্তা ছিল। সে তাকে ঘৃণা করত। আজ কেন জানি তার জন্যই মনটা হাহাকার করে উঠল। সে কি মোস্তফার উপর নির্ভর করতে শুরু করেছে, নাকি এটা কেবল বাসার একতি? ঠিক সেই মুহূর্তে গুদামের লোহার গেটটা এক প্রচন্ড বিস্মরণে উড়ে গেল। ধোঁয়ার চারপাশ আচ্ছন্ন হয়ে গেল। মল্লিকের লোকগুলো পজিশন নেওয়ার আগেই অন্ধকারের ভিতর থেকে দুটা অগ্নিহস্ত গর্জন শোনা গেল। মোস্তফা একাই ঢুকে পড়েছে গুদাম ঘরের ভিতরে, তার পিছনে বরিশের বাহিনী। মোস্তফা আজ কোনো গ্যাংস্টার নয়, সেজন্য এক মূর্তিমান ধ্বংস। সে কভার না দিয়ে সরাসরি বুক চিতরে এগিয়ে আসছে। প্রতিটি গুলিতে মল্লিকের এক একটা দুইটা লোক কুটিয়ে পড়ছে। মল্লিক, বেরিয়ে আয় কুত্তার বাচ্চা। মোস্তফার গর্জন গুদামের প্রতিটা কোণায় প্রতিধ্বনিত হলো। মল্লিক ভয় পেল। আয়নার গলায় একটা ধারালো ছুরি ধরল। এক পায়ে গলে একে শেষ করে দেবো মুস্তাফা। মোস্তফা থমকে দাঁড়ালো। তার সাদা পাঞ্জাবিতে এখন অন্য মানুষের রক্ত ছিটা। তার চোখ যেন জ্বলন্ত কয়লা। সে অস্ত্রটা নিচে নামালো। আয়নাকে ছেড়ে দে মল্লিক, তোর সাথে আমার লড়াই, ওকে কেন টানছিস? লড়াই তো এখানেই শেষ মুস্তাফা। তুই দুর্বল হয়ে গেছিস সেই মেয়েটার জন্য। মল্লিক যখন ছুরিটা আরো চেপে ধরলো, ঠিক সেই ভগ্নাংশ সেকেন্ডে মোস্তফা তার জ্যাকেটের ভিতর থেকে একটা ছোট্ট ছুরি মারলো তার দিকে। ছুরিটা সরাসরি মল্লিকের কবজিতে গিয়ে বাঁধলো। মল্লিক আর্তনাদ করে ছুরিটা ফেলে দিতেই মোস্তফা চিতার মতো ঝাঁপিয়ে পড়লো তার উপর। এরপর যা হলো তা কোনো সাধারণ লড়াই নয়, তা ছিল এক পৈশাচিক নির্যাতন। মোস্তফা তার খালি হাতেই মল্লিককে পিটিয়ে আত্মহত্যা করে দিল। প্রতিটা খুশির সাথে সে বলেছিল, তোর সাহস হয় কি করে আমার পবিত্র জিনিসকে হাত দেওয়ার? সবকিছু শান্ত হওয়ার পর মোস্তফা টলতে টলতে আয়নার কাছে এলো। তার নিজেরও একটা গুলি লেগেছে বাহুতে, রক্ত ছড়িয়ে পড়ছে। সে আয়নার হাতের বাঁধন খুলে দিল। আয়না মুগ্ধ হতেই মোস্তফার দিকে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে এক রক্তাক্ত দানব, যার চারিদিকে মানুষের লাশ পড়ে আছে। আয়না ভয় পাবে ভেবে মোস্তফা এক পা পিছিয়ে গেল। তুমি ঠিক আছো? মোস্তফার গলাটা একবার খুব ক্লান্ত। আয়না কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। তার খুব ইচ্ছে করলো মোস্তফাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু তার মনের ভিতরে সেই ঘৃণার দেওয়ালটা আবার দাঁড়িয়ে গেল। সে দেখলো মোস্তফার পায়ের কাছে মল্লিকের মৃতদেহ পড়ে আছে। আপনি ওকে মেরে ফেললেন? আয়না অস্পষ্ট স্বরে বলল। ও তোমাকে মারতে চেয়েছিল আয়না, আমি ক্ষমা করতে শিখিনি। মোস্তফা দেয়াল ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো। আয়না তার ব্যাগে ছেঁড়া ওড়নাটা দিয়ে নিজের মুখ মুছল। আপনি আমাকে বাঁচালেন, তার জন্য কৃতজ্ঞ। কিন্তু আপনি যা করলেন তা অপরাধ। এই যে আপনি এতগুলো মানুষকে মারলেন, এর দায় কি আপনার উপর পড়বে না? আপনি তো রক্ত দিয়ে রক্ত ধোয়ার চেষ্টা করছেন। মোস্তফা একটা দীর্ঘশ্বাস ফেল। আমি জানতাম তুমি এটাই বলবে। তোমার ওই আদর্শ দিয়ে রাজপুত্রের গলি চলে না আয়না। চলো, গাড়ি তৈরি আছে। গাড়িতে ফেরার পথে সারা রাস্তায় কেউ কোনো কথা বলল না। মোস্তফা জানলার দিকে তাকিয়ে রইল। আয়না দেখছিল মোস্তফা সেই রক্তাক্ত হাতটায়। সে ভাবছিল এই মানুষটা তার জন্য আজ নিজের জীবন বাজি রেখেছে, কিন্তু এই মানুষটাই তো সমাজে অশান্তির মূল। বাড়ি ফিরে আয়না নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সে দেখলো তার পড়ার টেবিলে সেকেন্ড সেমিস্টারের কালকের পরীক্ষার নোটসগুলো রাখা। সে বইগুলো সরিয়ে ডুকরে কেটে উঠল। তার ঘৃণা আজ হেরে যাচ্ছে কৃতজ্ঞতার কাছে, আর কৃতজ্ঞতা ভয় পাচ্ছে ঘৃণাকে। আয়না বুঝতে পারল মোস্তফার প্রতি তার ঘৃণা কমে না, কারণ মোস্তফা বদলাবে না। সে সারা জীবন এমনই খুনি থেকে যাবে। কিন্তু আয়না এটা বুঝতে পারে না যে এই খুনি মানুষটাই এখন তার পৃথিবীর একমাত্র ধ্রুবতারা। এই প্যারাডম বা দ্বিধা তাকে পাগল করে তুলেছে। গভীর রাতে আয়নার শূন্য পাশের ঘরে ডক্টর এসেছে মোস্তফার গুলি বের করতে। মোস্তফা কোনো বেদনাশক ঔষধ নিল না। তার চাপায় ঘুমানোর শব্দ আয়নার দেয়াল ভেদ করে কানে ভাসছিল। আয়না কানে হাত দিয়ে শুয়ে পড়ল। সে মনে মনে নিজেকে বারবার বলল, আমি ওকে ঘৃণা করি, আমি ওকে ঘৃণা করি। কিন্তু তার চোখের জল অন্য কথা বলছে। সুভাষ গ্রামের সেই রক্তক্ষয়ী ঘটনার পর রাজপুরের সেই বাংলোর পরিবেশ
আরো গমট হয়ে উঠেছে। মোস্তফার বাহুর ক্ষতটা শুকিয়ে এলেও তার মনের ভিতরে এক অন্যরকম ক্ষত তৈরি হয়েছিল, এক অদম্য অধিকারবোধ। সে বুঝতে পেরেছিল এই সমাজ বা তার শত্রুরা আয়নাকে কেবল তার দুর্বলতা হিসেবে নয়, তার শিকার হিসেবেও দেখেছে। আর আয়না, সে প্রতিদিন মোস্তফার নাকের ডগায় দাঁড়িয়ে তাকে ঘৃণা করেছে, অথচ তাকে ব্যবহার করছে বেঁচে থাকার ঢাল হিসাবে। মোস্তফার মনে হলো এই লুকোচুরি আর ভালো লাগছে না। সে চায় আয়না সম্পূর্ণভাবেই তার হোক, সে চায় না হোক, তবে তার ক্ষমতার জোরে। সেদিন সকাল থেকে মোস্তফার মেজাজ ছিল চরমে। বরিশকে ডেকে সে কিছু গল্পের নির্দেশ দিয়েছিল। দক্ষিণ কলকাতার এই ডনের চোখে তখন এক অদ্ভুত উন্মাদনা। সে ঠিক করেছে আয়নাকে সে তার অতিথি করে রাখবে না, তাকে এই সাম্রাজ্যের রানী হতে হবে, হোক না সেটা তার ইচ্ছার বিরুদ্ধে। আয়না তখন তার ঘরে বসে সেকেন্ড সেমিস্টারের সোশিওলজি পেপারটা পড়ছিল। হঠাৎ দরজায় ধাক্কা পড়লো, কোনো টোকা নয়, সরাসরি ধাক্কা। আয়না অবাক হয়ে দরজা খুলতেই দেখলো মোস্তফা দাঁড়িয়ে আছে। তার চোখে সেই চেনা শীতলতা নেই, আছে এক রাগী লাল আভা। প্রস্তুত হওয়ায় না, আজকে বিকেলে আমাদের নিকা। মোস্তফার কণ্ঠস্বর পাথরের মতো শক্ত। আয়না নিজের কানকে বিশ্বাস করতে পারে না। হাতের বইটা মেঝেতে পড়ে গেল। কি বললেন? বিয়ে? কার সাথে? আপনার সাথে? হ্যাঁ, আমি আর কোনো তর্কের সুযোগ দিতে চাই না। তোমাকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হলো তোমাকে আমার নাম দেওয়া। তুমি আমার স্ত্রী হলে তবে এই শহরটির প্রতিটা মানুষ জানবে তোমাকে সোয়া মানে মুস্তফার কলিজায় হাত দেওয়া। মোস্তফা ঘরের ভেতরে ঢুকে এলো। কখনোই না। আয়না চিৎকার করে উঠল। আমি আপনাকে ঘৃণা করি। আপনি একজন খুনি, একজন অপরাধী। আমি পড়াশোনা করছি, আমার একটা ভবিষ্যৎ আছে। আমি আপনার মতো মানুষের সাথে জীবন কাটানোর কথা ভাবতেই পারি না। মোস্তফা এক পা এগিয়ে এলো, তার বিশাল শরীরের ছায়া আয়নাকে ঢেকে দিল। সে নিচু স্বরে বলল, ভবিষ্যৎ? তোমার ভবিষ্যৎ তো তোমার ভাই আরমান বারুইপুর স্টেশনে দাঁড়িয়ে বিক্রি করে দিয়েছিল। তোমার ভবিষ্যৎ আমি কিনে নিয়ে চাই না। আজ তুমি যে কাপড় পরে আছো, যে খাবার খাচ্ছ, এমনকি যে বইগুলো পড়ছো, সেগুলো আমার। তাই তোমার উপর সিদ্ধান্ত নেওয়ার অধিকারও এখন আমার। আয়না ডুকরে কেঁদে উঠল। সে জানতো মোস্তফা ভয়ঙ্কর, কিন্তু সে যে এতটা নীচ হতে পারে তা সে ভাবেনি। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু মোস্তফা তার কবজি চেপে ধরল। ছাড়ুন আমাকে, আমি পুলিশে যাব। মোস্তফা হাসতো, এক ক্রো হাসি। পুলিশ? ওই পুলিশ? এই এলাকার পুলিশ আমার পকেটে থাকে। আর শোনো, তুমি যদি আজ রাজি না হও, তবে তোমার ওই বৃদ্ধ বাবার খবর কি জানো? ওনার হার্টের অবস্থা খুব খারাপ। আর তোমার মা? আমি চাইলে আজ রাতেই তাদের রাজপুত্রের বাড়ি থেকে উচ্ছেদ করে দিতে পারি। আরমানকে জেল থেকে ছাড়িয়ে এনে আবার তোমার উপরে ঢেলে দিতে পারি। আয়না স্তব্ধ হয়ে গেল। তার পায়ের তলের মাটি যেন সরে যাচ্ছে। সে বুঝতে পারে মোস্তফা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। সে এখন অসহায় পরি, যার ডানা এক গ্যাংস্টার নিজের হাতে ছেড়ে ফেলছে। আপনি এত বড় জঘন্য মানুষ? আয়নার চোখে জল মোস্তফার হাতে এসে পড়ল। আমি জঘন্য না, আমি কোনোদিন দাবি করিনি আমি ফেরেশতা। কিন্তু আমি যা চাই তা আমি আদায় করে নিই। বিকেলে 4টায় কাজী সাহেব আসবেন, তৈরি থেকো। মোস্তফা ঘর থেকে বেরিয়ে গেল এবং বাইরে থেকে তালা লাগিয়ে দিল। বিকেল পর্যন্ত আয়না ঘরের মেঝেতে বসে কাঁদলো। তার মনে হচ্ছিল তার শিক্ষা, তার স্বপ্ন, তার বিয়ে সেকেন্ড সেমিস্টার সবে আজ মিথ্যা হয়ে গেল। সে তো চেয়েছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে, বাবাকে একটা ভালো ঘর করে দিতে, কিন্তু নিয়তি তাকে এই অন্ধকার জগতে রানীর মুকুট পরাতে চাইছে। সে জানলার গ্রিল ধরে বাইরের আকাশের দিকে তাকালো। সোনারপুরগামী একটা ট্রেন দূরে সাইরেন বাজাচ্ছে। আয়নার ইচ্ছে করেছিল ওই ট্রেনের নিচে ঝাঁপ দিতে, কিন্তু সে জানে সে মরলে তার বাবা মাও বাঁচবে না। মোস্তফা যা বলেছে সে তা করে দেখাবে। সে শয়তানের চেয়েও খতরনাক। বিকেল 4টা। বরিশ 2 মহিলাকে পাঠালো আয়নাকে সাজানোর জন্য। একটা দামি লাল বেনারসি আর ভারী সোনার গহনা আনা হয়েছে। আয়না পুতুলের মতো বসে রইল, তার চোখে জল নেই, আছে কেবল এক শূন্য দৃষ্টি। মেকআপ আর গয়নায় তাকে সত্যি কোনো অপার্থিব পরীর মতোই লাগছে, কিন্তু সে পরীর আত্মা তখন ডুকরে কাটছিল। নিচের তলার হলঘরটি ফুল দিয়ে সাজানো হয়েছে, কিন্তু সেখানে কোনো আত্মীয় নেই, কেবল মোস্তফার বডিগার্ড আর কিছু বিশ্বস্ত
অনুচর। কাজী সাহেব বসে আছেন। মোস্তফা একটা কালো শেরওয়ানি পরে সোফায় বসেছিল। তাকে আজ কোনো শেহজাদার মতোই লাগছে, কিন্তু সেই শেহজাদার হাতে অদৃশ্য রক্তের দাগ। আয়নাকে যখন ধরে নিয়ে নিচে আনা হলো, মোস্তফার নজর স্থির হয়ে গেল। সে জীবনে অনেক সুন্দরী মেয়ে দেখেছে, কিন্তু এই বিষণ্ণ লাল বেনারসি পরা আয়নাকে দেখে তার মনে হলো এই মেয়েটির জন্য সে পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারে। বসো। মোস্তফা ইশারা করলো। কাজী সাহেব বয়ান শুরু করলেন। আয়নার কানে কথাগুলো আসছিল না। সে শুধু ভেবেছিল কাল কলেজে গিয়ে সে বন্ধুদের কি বলবে। সে কি আর কলেজে যেতে পারবে? আয়না খাতুন, আপনি কি মুস্তাফা আলীকে নিজের স্বামী হিসাবে কবুল করেছেন? কাজী সাহেবের প্রশ্নটা আয়নার কানে তরবারির মতো বিদ্ধ। আয়না চুপ করে রইল। মোস্তফা তার দিকে তাকালো। সে চাউনিতে এক নীরব হুমকি ছিল। আয়না জানতো তার না মানে তার বাবার মৃত্যু। কবুল। খুব নিচু স্বরে, প্রায় অস্পষ্টভাবে বলল আয়না। তার গলার স্বর কেঁপে উঠল। এরপর মোস্তফা সই করলো। আর কাজ শেষ। এখন থেকে আয়না আর সাধারণ মেয়ে নয়, সে এখন মোস্তফা ভাইয়ের বিবি। উপস্থিত সবাই অভিনন্দন জানালো, কিন্তু আয়নার কানে সেই গালির মতো শোনালো কথাগুলো। রাত তখন একটা। বাংলোর চারপাশে কড়া নিরাপত্তা। মোস্তফার বেডরুমটা আজ ফুলে ফুলে সাজানো। আয়নার বিছানায় এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার শরীর থরথর করে কাঁপছে। সে জানে এই মানুষটা তাকে জোর করে বিয়ে করেছে। সে আজ তার উপর অধিকার ফলাবে। মোস্তফা ঘরে ঢুকলো। সে দরজার লকিং আওয়াজ করতেই আয়না চমকে উঠল। ভয় পাচ্ছ কেন? আমি কি তোমায় মারবো? মোস্তফা বিছনার কাছে এসে বসলো। আয়না বিছনা ছেড়ে দূরে সরে গেল। আমার গায়ে হাত দেবেন না। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু আমার মন সেটা কোনোদিনও পাবেন না। আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। মোস্তফা শান্তভাবে তার গায়ে শেরওয়ানিটা খুলল। মন? আমি তো মন চাই না, না। আমি তোমাকে চেয়েছি আর সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি। এখন থেকে তুমি আমার সুরক্ষার থাকবে। সুরক্ষা? হুম, আপনি তো আমার জীবনটা ধ্বংস করে দিলেন। কাল আমার ক্লাস ছিল, আমি কিভাবে যাব? লোকে জানলে আমাকে ছি ছি করবে। তুমি কলেজে যাবে। সেলিম আর জাফর কাল সকালে তোমাকে নিয়ে যাবে। কেউ কিছু জানবে না। আর জানলেও কারো সাহস আছে আমার স্ত্রীর দিকে আঙুল তোলার? মোস্তফা আয়নার দিকে এগিয়ে এলো। সে আয়নার থুতনির আলগোছে ধরলো। আয়না চোখ বন্ধ করে নিল ঘৃণায়। মোস্তফা তার কপালে একটা হালকা চুমু খেলো। আজ আমি তোমার উপর জোর খাটাবো না, না। আমি চাই তুমি বোঝো, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার আপন কেউ নেই। তোমার এই বিয়ের ডিগ্রি কোনোদিন তোমাকে এই নিরাপত্তা দিতে পারবে না যা আমার নাম দেবে। আয়না ধাক্কা দিয়ে মোস্তফার হাত সরিয়ে দিল। নিরাপত্তা? আপনি আমাকে একটা সোনার খাঁচায় বন্দি করেছেন। এই নিরাপত্তা আমি চাই না। আমি আপনার মৃত্যু কামনা করি। মোস্তফা একটু রাগ করলো না। সে কেবল এক অদ্ভুত ম্লান হাসি হাসলো। অনেকেই করে, না, কিন্তু আমি মরি না। আর এখন তো মরার প্রশ্ন ওঠে না, কারণ আমার বাড়িতে এখন এক পরিবাস করে। মোস্তফা সোফায় গিয়ে বসে পড়ল। আজ তুমি বিছানায় ঘুমাও, আমি সোফারে থাকবো। তবে মনে রেখো, কাল থেকে তোমার নাম আয়না মুস্তাফা। আয়না বিছনায় শুয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে দেখলো তার ড্রেসিং টেবিলের উপর রাখা তার কলেজের ব্যাগটা। সেখানে তার পলিটিক্যাল সায়েন্সের বইটা উকি মারছে। তার মনে হলো আজ থেকে তার জীবনের সব রাজনীতি বদলে গেছে। সে এখন এক গ্যাংস্টারের স্ত্রী, যে বিয়ের পবিত্র বন্ধনকেও ক্ষমতার খেলায় পরিণত করেছে। বাইরে গড়িয়ার বাহিরে গড়িয়ার নিস্তব্ধ রাত। রাজপুরের সেই সাধারণ মেয়েটি আজ হারিয়ে গেল এক অন্ধকার সাম্রাজ্যের আড়ালে। ঘৃণের আগুন তার মনে আরো তীব্র হলো, কিন্তু সে বুঝতে পারলো এই আগুন কেবল তাকেই পোড়াবে, মুস্তাফাকে নয়। বিয়ের পরদিন সকালটা ছিল অদ্ভুতভাবে শান্ত। গড়িয়ার সে বিশাল বাংলোর চার দেওয়ালে যেন গতরাতের কান্নার রেশগুলো এখনো লেপ্টে আছে। আয়না যখন ঘুম থেকে উঠল, দেখলো মোস্তফা ঘরে নেই। সোফায় পড়ে থাকা চাদরটা দেখে ওর মনে পড়ল সে এখন আর কেবল বিয়ে সেকেন্ড সেমিস্টারের সাধারণ ছাত্রী নয়, সে এখন দক্ষিণ কলকাতার এক ডনের বিবাহিতা স্ত্রী। আয়না ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। পরনে কাল রাতে সে লাল বেনারসিটা নেই, কিন্তু গলায় ওই ভারী সোনার হার তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে তার বন্দিত্বের কথা। আয়নার দু চোখ ফেটে জল এলো। সে দ্রুত উঁচু করে নামাজ পড়ল। আল্লাহর কাছে সে শুধু একটাই সাহায্য চাইল। এই জীবন থেকে আমাকে মুক্তি দাও। সকাল 10টা। আয়না তৈরি হয়েছে কলেজে যাওয়ার জন্য। আর সে নীল রঙের একটি কামিজ পরেছে।
কিন্তু ওড়না দিয়ে খুব সতর্কভাবে নিজের গলার দাগগুলো ঢাকার চেষ্টা করছে। সে চায় না কলেজের পর জানুক তার জীবনের এই ভয়াবহ মোড়ের কথা। নিচে নামতেই দেখলো মোস্তফা ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। তার পরনে একটা সাদা শার্ট, হাতাগুলো কোণে পর্যন্ত গোটানো। আয়নাকে দেখে সে কাগজ থেকে চোখ সরালো। খেয়ে নাও। সেলিম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মোস্তফার কণ্ঠস্বর আগের মতোই হুকুমের সুর। আয়না কোনো কথা না বলে টেবিলে বসলো। পাউরুটির টুকরোটা যেন ওর গলায় আটকে যাচ্ছিল। সে মোস্তফার চোখের দিকে তাকাতে পারছে না। যে মানুষটা তার স্বাধীনতা কেড়ে নিয়েছে, তার সামনে বসে খাবার খাওয়াটাও এখন ওর কাছে এক অসহ্য যন্ত্রণা। কলেজ শেষ করে কোথাও যাবে না, সরাসরি বাড়ি ফিরবে। আর শহরে একটু উত্তেজনা আছে, আমার শত্রুরা তকে তকে আছে। মোস্তফা শান্ত গলায় বলল। আয়না হঠাৎ ফুঁসে উঠল। শহর আপনার জন্য উত্তাল, আমার জন্য নয়। আপনার পাপের বোঝা আমি বইব কেন? মোস্তফা একটু হাসলো। সে হাসিতে কোনো মমতা নেই, আছে কেবল এক চরম সত্য। পাপ বা পুণ্য এখন তুমি আমার অর্ধাঙ্গিনী কিনে না। আমার শত্রুরা তোমাকে সাধারণ মেয়ে হিসেবে দেখবে না, তারা তোমাকে দেখবে মোস্তফার বিবি হিসেবে। তাই সতর্কতা তোমার ভালো থাকার জন্যই। আয়নার কথা বাড়ালো না। সে দ্রুত উঠে গাড়িতে গিয়ে বসলো। সেলিম আজ খুব সতর্কভাবে গাড়ি চালাচ্ছে। বড়াইপুর কলেজের গেটে যখন গাড়িটা থামলো, আয়নার মনে হলো সে যেন এক অচেনা পৃথিবীতে পা রাখলো। কলেজের করিডোর দিয়ে যাওয়ার সময় আয়না অনুভব করলো চারপাশের দৃষ্টিগুলো অন্যরকম। বড়াইপুর কলেজের মতো জায়গার খবরাখবর আগুনের মতো ছড়ায়, যদিও কেউ নিশ্চিত নয়। কিন্তু রাজপুরের সুন্দরী মেয়েটার বড় লোকের বাড়ি থাকা আর পরীক্ষায় নিয়ে যাওয়া আসা নিয়ে গুঞ্জন তুঙ্গে। লাইব্রেরির এক কোণে রিমি আর তন্নি তাকে পাকড়াও করলো। কি রায়না, তোর গলায় ওই দাগটা কিসের? আর তুই আজে তো দামি পারফিউম মেখেছিস কেন? রিমি সন্দেহান চোখে তাকালো। আয়না আড়াল করার চেষ্টা করলো। কিছু না রে, এমনি। তোদের পরীক্ষা কেমন হয়েছে সেটা বল। পরীক্ষা ছাড়, আগে বল রাজপুরে কাল কি হয়েছিল? শুনলাম তোর ভাই আরমানকে পুলিশে তুলে নিয়ে গেছে, আর তোদের বাড়িতে কারা যেন হামলা করেছিল। তারপর থেকেই তো তোকে কেউ দেখেনি। তন্নি ফিসফিস করলো। আয়নার বুকটা ধক করে উঠলো। সে আমতা আমতা করেই বলল। ভাইয়ার সাথে ঝগড়া হয়েছিল, তাই আমি এক আত্মীয়ের বাড়ি চলে এসেছি। ও এখন ওখানেই আছি। রিমি আয়নার হাতটা চেপে ধরলো। সে লক্ষ্য করলো আয়নার আঙ্গুল একটা দামি হীরের আংটি। আত্মীয়ের বাড়ি? আয়না, সত্যি করে বলতো তোর সাথে কি হচ্ছে? ওই বাইরে কালো গাড়িতে লোকগুলো বসে আছে, ওরা কারা? পাড়ার লোক বলছে তুই নাকি কোন ডনের সাথে পাল্লা দিয়েছিস। আয়না নিজেকে ধরে রাখতে পারলো না। তার চোখে জল চলে এলো। কিন্তু সে জানে এখানে সত্যিটা বললে তার আর রক্ষা নেই। সে শুধু বলল, সব কিছু ঠিক নেই রে, কিন্তু আমি কিছু বলতে পারবো না। তোরা শুধু প্রার্থনা কর যেন আমি গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারি। সেদিন ক্লাসে আয়না একটা অক্ষরও মন দিয়ে শুনতে পারলো না। তার কেবল মনে হচ্ছিল সে এক মিথ্যা জীবনের নাটক করছে। সে যে স্বাধীনতার স্বপ্ন দেখছিল তা এখন মোস্তফার দয়ার উপর নির্ভরশীল। এদিকে মোস্তফার সাম্রাজ্য তখন ঘনিয়ে আসছিল বড় বিপদ। জব্বার মল্লিক মরে গেল তার এক ভাই। আকরাম মল্লিক এখনো প্রতিশোধের নেশায় উন্মুক্ত। আকরাম মোস্তফার ভেতরকার একজনকে হাত করেছে। মোস্তফার বিশ্বস্ত পরিকারদের মধ্যে কেউ একজন এখন ডাবল গান খেলছে। গড়িয়ার একটা নির্জন গুদামে আকরাম মল্লিক মিটিং করছে। মুস্তফা ভেবেছে ওই মেয়েটাকে বিয়ে করে সে ওকে সুরক্ষিত করে ফেলেছে, কিন্তু ও জানে না ওর নিজের ঘরের দেয়ালেই ফাটল ধরেছে। সেলিমকে আমরা কবজা করতে পারিনি, কিন্তু জাফরকে টাকা লোভে নামিয়েছি। জাফর মোস্তফা যে বডিগার্ড আয়নাকে পাহারা দেয়, সে এখন আকরামের চরে পরিণত হয়েছে। মোস্তফা এটা খুনাক্ষরেও টের পায়নি। সে ভাবছে তার স্ত্রী নিরাপদ, কিন্তু তার নিরাপত্তার চাবিটা এখন শত্রুর হাতে। কলেজ থেকে ফেরার পথে আয়না দেখলো গাড়িটা আজ চেনা রাস্তা দিয়ে যাচ্ছে না। নরেন্দ্রপুর হয়ে রাজপুর যাওয়ার বদলে গাড়িটা সোনারপুরের ভিতরে এক নির্জন জঙ্গলের দিকে মোড় নিল। সেলিম ভাই, এদিক দিয়ে কেন যাচ্ছ? আয়না ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলো। সেলিম উত্তরের বদলে দ্রুত গতিতে গাড়ি চালাতে লাগলো। কিন্তু গাড়িটা কিছু দূরে যেতে পিছন থেকে অন্য একটা গাড়ি এসে ধাক্কা মারলো। সেলিম গাড়ি থামালো না। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু জাফরের ইশারায় অন্য দিক থেকে আসা একটা ট্রাক রাস্তা আটকে দিল। মুহূর্তের মধ্যে জাফরের আসল রূপ বেরিয়ে এলো। সে গাড়ি থেকে নেমে সেলিমের মাথায় পিস্তলের বার দিয়ে আঘাত করলো। সেলিম অচেতন হয়ে পড়ে গেল। জাফর, তুমি এ কি করছো? আয়না চিৎকার করে উঠলো। ম্যাডাম,
মুস্তাফা ভাইয়ের দিন শেষ। এখন আকরাম ভাই রাজত্ব করবে। আপনি আমাদের সাথে চলুন। জাফর ক্রু হাসলো। আয়নাকে হিড় হিড় করে গাড়ি থেকে নামানো হলো। ঠিক সেই মুহূর্তে মোস্তফার ফোনে ট্রাকার সংকেত দিল। মোস্তফা তার অফিসের সিসিটিভি ফুটেজ আর জিপিএস ট্র্যাক দেখে বুঝতে পারলো কি ঘটেছে। সে পাগলের মতো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সোনাপুরে সেই নির্জন জঙ্গলে যখন মোস্তফা পৌঁছালো তখন আকরামের লোকগুলো আয়নাকে ঘিরে রেখেছে। মোস্তফা একাই ছাপিয়ে পড়ল, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। শত্রুরার সংখ্যায় অনেক বেশি এবং তাদের কাছে আধুনিক অস্ত্র আছে। মোস্তফার পায়ে একাই গুলি লাগলো। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। আয়না যখন দেখলো মোস্তফা তার জন্য নিজের রক্ত ছড়াচ্ছে তখন তার মনের ভেতরের ঘৃণা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে দেখলো মোস্তফা যন্ত্রণায় কুকড়ে গিয়েও তার দিকে হাত বাড়িয়ে বলছে, আয়না পালাও। আকরাম মল্লিক এগিয়ে এলো। কি হলো মুস্তাফা, আজ তোমার বীরত্ব কোথায়? ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা গেল। মোস্তফা আগেই ব্যাকআপ প্ল্যান হিসেবে পুলিশকে অ্যালার্ট করে রেখেছিল। আকরামের দল পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করলো। সব শান্ত হওয়ার পর আয়না দৌড়ে মোস্তফার কাছে গেল। মোস্তফার পা দিয়ে অঝরে রক্ত পড়ছে। আয়না তার ওনাটা ছিঁড়ে মোস্তফার ক্ষতে বেঁধে দিতে লাগলো আর তার হাত কাঁপছে। মোস্তফা আয়নার দিকে তাকালো। তার চোখে তখন কোনো দ্বন্দ্ব নেই, আছে কেবল এক গভীর শূন্যতা। কেন করছো এটা? তুমি তো আমাকে ঘৃণাই করো। আমি মরে গেলে তো তুমি মুক্তি পেতে। আয়না চোখ মুছে ধরা গলায় বলল, আমি আপনাকে ঘৃণা করি, সেই ঘৃণা কোনোদিন কমবে না। কিন্তু আমি আপনার মতো খুনি নই। কারো মৃত্যু দেখে আনন্দ পাওয়ার শিক্ষা আমার মা দেয়নি। মোস্তফা মিলান হাসলো। তুমি আজও আদর্শের কথা বলছো আয়না, কিন্তু আজ যদি জাফর তোমাকে নিয়ে যেত তবে তোমার ওই আদর্শ তোমাকে বাঁচাতে পারতো না। এই কীর্ণ মুস্তফাই তোমাকে আবার ফিরিয়ে আনলো। আয়না কোনো উত্তর দিল না। সে মোস্তফার কাঁধে ভর দিয়ে তাকে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। রাজপুরের সেই সাধারণ মেয়েটি আজ বুঝতে পারলো সে এমন এক জালে জড়িয়ে গেছে যেখান থেকে মুক্তি মানে মৃত্যু, আর তার থাকা মানে এই অপরাধীর প্রতি অঘোষিত দায়বদ্ধতা। রাতের অন্ধকারে গাড়ি যখন আবার গড়িয়ার দিকে ফিরছিল, আয়না ভাবছিল এই ঘৃণা আর কতদিন। মোস্তফার রক্তমাখা শরীর তার পাশে পড়ে আছে, আর আয়না ভাবছে এই মানুষটার প্রতি তার এই ঘৃণা কি কোনোদিনও মায়ায় বদলে যাবে, নাকি ঘৃণাটাই তাকে একদিন ধ্বংস করে দেবে। সোনাপুরের এই রক্তক্ষরণের সংঘটের পর মোস্তফার ক্ষতবিক্ষত দেহ আর আয়নার বিধ্বস্ত মন দুটো নিয়ে যখন তারা গড়িয়ার বাংলায় ফিরল তখন রাত 2:30। বাড়ির আকাশ ভেঙে বৃষ্টি নামছে। বজ্রপাতের আলোয় বারবার মোস্তফার অন্ধকার ঘরে আসবাবপত্রগুলো সাদাটে হয়ে উঠেছে। মোস্তফার পায়ে গুলি লেগেছে, কিন্তু তার চেয়েও গভীর ক্ষত তৈরি হয়েছিল তার মনে। তার নিজের বিশ্বস্ত লোক জাফর বিশ্বাসঘাতকতা করেছে, এটা সে মেনে নিতে পারছে না। যন্ত্রণায় আর রাগে তার চাল শক্ত হয়ে আছে। ডাক্তার এসে ব্যান্ডেজ করে দিয়ে গেছে, কিন্তু মোস্তফা কোনো ব্যথানাশক ঔষধ নেয়নি। সে চায় এই যন্ত্রণাটা তার প্রতিটা স্নায়ুতে অনুভূত হোক। আয়না তখন তার ঘরে নিজের এলোথেলো অবস্থায় সামলানোর চেষ্টা করছিল। আকরামের লোকদের সাথে ধস্তাধস্তি, তার কামিজের এদিকটায় হাতা ছিঁড়ে গেছে, তার রেশমের মতো কালো চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে, আর বৃষ্টির ছাড়ে তার শরীর ভিজে আসছে। আয়নার গায়ের রং এমনিতেই ভোরের কুয়াশার মতো ফর্সা, এখন ভয়ের আবেশ সেই গায়ের রং যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখছে। তার চোখগুলো লাল, ঠোঁট দুটো কাঁপছে। সে নিজেকে প্রশ্ন করছে, কেন সে মোস্তফাকে বাঁচাতে গেল, কেন নিজের ওড়না ছিঁড়ে ওই অপরাধীকে কতটা বেঁধে দিল। এই দ্বিধায় সে যখন দিশেহারা, ঠিক তখনই তার ঘরের দরজাটা সশব্দে খুলে গেল। মোস্তফা দাঁড়িয়ে আছে, তার পরনে কেবল একটা ঢিলেঢালা পায়জামা, খালি গা, তার পেশিবহুল বুকে রক্তের ছিটা আর ব্যান্ডেজ। বৃষ্টির শব্দের মাঝে মোস্তফার ভারী নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আপনি এখানে কেন? আয়না তড়িঘড়ি করে একটা চাদর দিয়ে নিজের ছেঁড়া পোশাক ঢাকার চেষ্টা করলো। মোস্তফা কোনো কথা বলল না। সে টলতে টলতে ভিতরে ঢুকে দরজার লক করে দিল। তার চোখের দৃষ্টি আজ কোনো শাসন নেই, আছে এক নিয়ন্ত্রণহীন লালসার আদিম অধিকারবোধ। মুস্তাফা সাহেব, বাইরে যান। আপনি আহত, আপনার বিশ্রাম দরকার। আয়না বিছানায় এক কোণে সরে গেল। বিশ্রাম? মোস্তফার গলার স্বর ফ্যাঁস ফ্যাঁসে। সে আয়নার খুব কাছে এলো। সারাদিন মৃত্যুর সাথে লড়াই করে আসার পর আমি কেবল একটা জিনিসই চাই আয়না, আর সেটা হলো তুমি। আয়না চিৎকার করতে চাইলো, কিন্তু মোস্তফার একটা বিশাল হাত তার মুখ চেপে ধরলো। মোস্তফার শরীরের তপ্ত তাপ আয়না তার ভিজে কামিজের উপর দিয়ে অনুভব করতে পারছিল। আমি তোমাকে বিয়ে করছি আয়না, তুমি আমার স্ত্রী। আজ পর্যন্ত আমি তোমার সম্মতির অপেক্ষা করেছি, তোমায় ঘৃণা সহ্য করেছি, কিন্তু আর নয়।
আজ আমি তোমাকে বোঝাবো যে তুমি কার। মোস্তফার সজোরে আয়নাকে বিছানায় ধাক্কা দিল। আয়নার দুর্বল প্রতিরোধ মোস্তফার পাথরের মতো শরীরের সামনে ঘপে টিকল না। মোস্তফা তার শরীরের পুরো ভর দিয়ে আয়নার উপর চেপে বসল। আয়নার চুলের মুঠি ধরে সে তার মুখটা নিজের দিকে ফেরালো। আয়না চোখের জল মোস্তফার বুকের রক্তের সাথে মিশে একাকার হয়ে গেছে। কিন্তু মোস্তফা আজ বধির। সে আয়নার ঘাড়ের কাছে নিজের তপ্ত নিঃশ্বাস ছাড়তে থাকলো। তার প্রতিটি স্পর্শে ছিল এক হিংস্র অধিকারবোধ। সে আয়নার ওড়নাটা এক ঝটকায় সরিয়ে দিল। ছেড়ে দিন, আল্লাহর দোহাই লাগে, আমি আপনাকে ঘৃণা করি। আয়না ছটফট করতে লাগলো। ঘৃণা করো, যত খুশি ঘৃণা করো, কিন্তু আজ রাতটা কেবল আমার। মোস্তফা আয়নার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। সে কোনো অনুমতি চাইলো না, সে দখল করলো। আয়নার শরীরের প্রতিটা ভাঁজে মোস্তফার আঙ্গুলগুলো আগুনের মতো বিঁধতে লাগলো। আয়নার কামিজের অবশিষ্ট মোস্তফার টানে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আয়না তার সমস্ত শক্তি দিয়ে মোস্তফার বুক ঠেলে সরানোর চেষ্টা করছে, কিন্তু মোস্তফার আহত পায়ের যন্ত্রণা যেন তার কামনার আগুনকে আরো বাড়িয়ে দিয়েছে। সে আয়নার গলার নিচে নিজের দাঁত বসিয়ে দিল, যেন এক শিকারী তার শিকারকে চিহ্নিত করছে। বৃষ্টির ঝমকার শব্দ আর বজ্রপাতের গর্জনে মাঝে ঘরের ভিতরে এক পৈশাচিক অথচ অনিবার্য মিলন চলতে লাগলো। মোস্তফা আয়নার শরীরের প্রতিটি অলি গলি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। আয়না এক সময় ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়ল। তার প্রতিবাদ করার ক্ষমতা হারিয়ে গেছে। সে কেবল সিলিংয়ের দিকে তাকিয়ে রইল আর অনুভব করলো তার পবিত্রতার শেষ দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মোস্তফা আজ কোনো প্রেমিকের মতো নয়, বরং এক আদিম যুদ্ধর মতো আয়নাকে ভোগ করলো। তার প্রতিটা স্পর্শে ছিল জয়ের দম্প। আয়নার কান্না এক সময় অস্পষ্ট গঙ্গানিতে পরিণত হলো। সে চোখ বন্ধ করে নিল, যেন এই বাস্তবতাকে অস্বীকার করা যায়। কিন্তু মোস্তফার শরীরের ভার তাকে প্রতি মুহূর্তে মনে করে দিচ্ছে যে সে এখন এক গ্যাংস্টারের সম্পত্তি। রাত যখন আরো গভীর হলো, মোস্তফা ক্লান্ত হয়ে আয়নার পাশে এলিয়ে পড়ল। তার ব্যান্ডেজটা খুলে গেছে। রক্তমাখা চাদরের উপর আয়নার সাদা শরীরটা যেন এক ভাঙা প্রতিমার মতো পড়ে আছে। ভোর হওয়ার আগে মোস্তফা ঘর ছেড়ে চলে গেল। যাওয়ার সময় সে একবারও আয়নার দিকে ফিরে তাকালো না। সে যা চেয়েছিল তা সে কেড়ে নিয়েছে। আয়না নিথর হয়ে বিছানায় পড়ে রইল। তার শরীরের প্রতিটা অংশ ব্যথায় টনটন করছে। মেঝেতে ছিটিয়ে আছে তার ছিঁড়ে যাওয়া কাপড় আর তার কলেজের ব্যাগটা। যে পড়াশোনা নিয়ে সে গর্ব করত, সে অভিজাত্য সে বজায় রেখেছিল, সবাই আজ ধুলায় রুটিপুটি খাচ্ছে। সে বাথরুমে গিয়ে ঝর্ণা খুলে দিল। ঠান্ডা জল যখন তার শরীরে কার্নিশে দাগগুলোর উপর দিয়ে গড়িয়ে যাচ্ছিল, সে চিৎকার করে কাঁদতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না। সে আজ নিজেকে ঘৃণা করতে শুরু করেছে। তার মনে হলো সে অপবিত্র হয়ে গেছে। মোস্তফার প্রতি তার যে ঘৃণা ছিল তা এখন এক মরণঘাতী বিষে পরিণত হয়েছে। সকালে সেলিম যখন দরজায় টোকা দিল, ম্যাডাম, কলেজের সময় হয়েছে। আয়না কোনো উত্তর দিল না। সে আয়নার নিজের বিধ্বস্ত মুখটা দেখলো। চোখের নিচে কালি আর ঠোঁটের কোণে রক্তের দাগটা তাকে ব্যঙ্গ করছে। সে আজ কর্ণপরী নয়, সে এক লুকটিষ্ট সাম্রাজ্য। মুস্তফার নিচে বসে কফি খাচ্ছে। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক অদ্ভুত তৃপ্তি। সে জানে আজ থেকে আয়না আর চাইলেও নিজেকে তার থেকে আলাদা করতে পারবে না। সে তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। আয়না ঘর থেকে বেরোলো না। সে তার পড়ার বইগুলো ড্রয়ারে ভরে রাখলো। পলিটিক্যাল সায়েন্সের যে তত্ত্বে সে স্বাধীনতার কথা পড়েছিল, আর সে বুঝতে পারলো শক্তিমানের কাছে তার কোনো তত্ত্বই টেকে না। দুপুরের দিকে মোস্তফা আয়নার ঘরে ঢুকলো। সে আবার শান্ত। তৈরি হয়ে নাও, বিকেলে আমরা রাজপুরে যাব তোমার মা বাবার সাথে দেখা করতে। আয়না খাটের উপর গুটিসুটি মেরে বসেছিল। সে মোস্তফার দিকে না তাকিয়ে বলল, আপনি আমাকে মেরে ফেললেন না কেন? এই কলঙ্ক নিয়ে আমি বাবার সামনে দাঁড়াবো কিভাবে? কলঙ্ক নয় আয়না, এটা আমার অধিকার। তুমি আমার স্ত্রী। আজ থেকে এই বাড়ি তোমার জায়গা মুস্তফার পাশে, কোনো অতিথির রুমে নয়। আর রাজপুরে গিয়ে তুমি হাসি মুখে কথা বলবে, এটাই আমার আদেশ। আয়না মোস্তফার দিকে একদৃষ্টে তাকালো। তার চোখে এখন কোনো ভয় নেই, আছে এক হিম শীতল ঘৃণা। আপনি আমার শরীর পেয়েছেন মুস্তাফা সাহেব, কিন্তু মনে রাখবেন, প্রতিটি নিঃশ্বাসে আমি আপনার ধ্বংস কামনা করব। আপনি আজ যা করলেন তার বিচার দুনিয়া না করলেও উপরওয়ালা করবেন।
মোস্তফা হেসে ঘর থেকে বের হয়ে গেল। সে জানে আয়না এখন খাঁচার পাখি, ডানা সাপটালেও সে উঠতে পারবে না। কিন্তু মোস্তফা জানতো না এক শান্ত মেয়ের ঘৃণা পৃথিবীর যে কোনো অস্ত্রের চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে। আয়না মনে মনে ঠিক করলো সে পড়াশোনা ছাড়বে না। সে এই অন্ধকার জগৎ থেকে একদিন আলোর পথ খুঁজে নেবে আর মোস্তফাকে তার এই পাপের হিসাব কড়াই গন্ডায় বুঝিয়ে দিবে। গড়িয়ার বাংলার সেই অভিশপ্ত রাতের পর আয়নার জীবনটা যেন একটা অসার পাথরে পরিণত হয়েছে। তার শরীরটা মোস্তফার লালসার কাছে পরাজিত হলেও তার আত্মাটা আরো বেশি বিদ্রোহী হয়ে উঠেছে। তবে মোস্তফা এখন অন্য মানুষ। আয়নার উপর জোর খাটানোর পর তার ভেতরে পশুত যেন এক অদ্ভুত শান্তির ভালোবাসার রূপ নিয়েছে। সে এখন আয়নাকে কেবল অধিকার করতে চায় না, সে চায় আয়না তাকে ভালোবাসুক, যদিও সে জানে সেটা অসম্ভব। সেদিন বিকেলে রাজপুর যাওয়ার তোড়জোড় শুরু হলো। মোস্তফার আদেশ আয়নাকে সবচেয়ে দামি পোশাকে সাজাতে হবে। আয়না একটা গাঢ় বেগুনি রঙের জর্জেট শাড়ি পরলো। তার ফর্সা গলায় মোস্তফার দেওয়া হীরের নেকলেসটা চকচক করছে, কিন্তু তার চোখ দুটো নিষ্প্রাণ। গাড়িতে ওঠার সময় মোস্তফা আয়নার হাতটা শক্ত করে ধরলো। আয়না ছিটকে সরে যেতে চাইল, কিন্তু মোস্তফা তার কোমরে হাত জড়িয়ে নিজের কাছে টেনে নিল। ছাড়ুন, ড্রাইভার দেখছে। আয়না দাঁতে দাঁত চেপে বলল। মোস্তফা তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দেখুক, সবাই দেখুক মুস্তফার তার বেবিকে কতটা ভালোবাসে। তুমি এখন আমার জানাই না, আর নিজের জানকে আগলে রাখা আমার ধর্ম। গাড়ি যখন রাজপুরের সেই গিঞ্জি গলিতে ঢুকলো, পুরো এলাকা স্থির হয়ে গেল। চারপাশটা কালো এসইউভির সাথে সদস্য বডিগার্ড। গ্রামের মানুষ কোনোদিনও এমন দৃশ্য দেখেনি। আয়নার বাবা সৈকত আলী দরজায় দাঁড়িয়েছিলেন, তার চোখে ভয় আর বিস্ময়। আয়না গাড়ি থেকে নামতেই পাড়ার মহিলারা ভিড় করলো। এ কি, আয়না যে মহারানী হয়ে ফিরেছে। মোস্তফা গাড়ি থেকে নামে সরাসরি আয়নার কাঁধে হাত রাখলো। সে সবার সামনে আয়নার কপালে একটা চুমু খেলো। আয়না অপমানে কুকড়িয়ে গেল, কিন্তু মোস্তফার শক্তির সামনে সে আজ নিরুপায়। আব্বাজান কেমন আছেন? মোস্তফা সৈকত আলীর পাশ হয়ে সালাম করলো। সৈকত আলী থতমত খেয়ে বললেন, বাবা তুমি? আয়না আমার ভালো আছে তো? আপনার মেয়ে রাজরানী হয়ে আছে আব্বাজান। আজ থেকে আপনাদের কোনো অভাব থাকবে না। মোস্তফা পকেট থেকে এক টানা নোট বের করে শওকত আলীর হাতে দিল। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এগিয়ে এলো একটি মেয়ে, পরনে উগ্র সাজগোজ, চোখে চড়া কাজল। তার নাম জহরা। জহরা হলো স্থানীয় এক রাজনীতির নেতার মেয়ে এবং মোস্তফার পুরনো পরিচিত। একসময় জহরা মোস্তফাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু মোস্তফা তাকে সবসময় অবজ্ঞা করেছে। আয়নাকে মোস্তফার পাশে দেখে জহরার চোখ জ্বলে উঠল। সে আয়নার রূপের কথা শুনেছিল, কিন্তু সামনাসামনি দেখে তার নিজের রূপ ফিকে মনে হতে লাগলো। কি মুস্তফা ভাই, একদম বিয়ে থা করে সংসারী হয়ে গেলে, আমাদের কথা তো ভুলেই গেছো। জহরা বাঁকা হাসে এগিয়ে এলো। মোস্তফা জহরার দিকে একবারও ফিরে তাকালো না। সে আয়নার আঁচলটা ঠিক করে দিতে দিতে বলল, সংসারে তো হয়েছি জহরা, আমার বিবি এত সুন্দর যে তার দিকে থেকে নজর সরাতেই ফুসরাত পায় না। সবার সামনে মোস্তফার এই প্রকাশ্য রোমান জহরাকে অপমানে নীল করে দিল। সে দেখলো মোস্তফা আয়নার হাত ধরে বাড়ির ভিতরে ঢুকছে, যেন পৃথিবীতে আয়না ছাড়া আর কোনো নারীর অস্তিত্ব নেই তার কাছে। জহরা মনে মনে বিড়বিড় করলো, ওই পরীর ডানা আমি কাটবই মুস্তফা, তোকে আমার হতেই হবে। শওকত আলীর ঘর ছোট, মোস্তফা আর আয়না বসত। ঘরটা ছোট হওয়ায় মোস্তফা প্রায় আয়নার গা ঘেঁষে বসে রইল। আয়নার মা রাবিয়া খাতুন অনেক আয়োজন করে খাবার দিচ্ছেন। মোস্তফা নিজেই একটা মিষ্টি তুলে আয়নার মুখে তুলে ধরলো। খাওয়ায় না, মা এত শখ করে বানিয়েছেন। মোস্তফার গলায় আছে এক অদ্ভুত মধু। আয়না মুখ ফেরাতে পারল না, তাকে বাধ্য হয়ে মোস্তফার হাত থেকে খেতে হলো। উপস্থিত পাড়া প্রবেশীরা বলাবলি করতে লাগলো, আয়নার কপালই বটে, এমন জামাই পেয়েছে যে চোখে হারাই। আয়না ভেতরে ভেতরে জ্বলছিল। সে জানতো এই ভালোবাসাটা আসলে মোস্তফার এক ধরনের জেদ। সে সবার সামনে দেখাতে চায় যে সে আয়নার উপর কতটা আধিপত্য বিস্তার করতে পারে। মোস্তফা একবারও জহরা বা অন্য কোনো মেয়ের দিকে তাকাচ্ছিল না। তার পুরো পৃথিবী যেন আয়নার ওই ছোট্ট মুখটা চারিদিকে ঘুরছিল। বাড়ির বারান্দায় যখন তারা এক হলো, মোস্তফা আয়নাকে পেছন থেকে জড়িয়ে ধরল। দেখলে তো তোমার মা বাবা এখন কত খুশি। এই খুশি আমি দিয়েছি আয়না, তাই আমার উপর ঘৃণাটা এবার একটু কমাও। আয়না তার হাত ছাড়িয়ে দিয়ে বলল, টাকা দিয়ে মুখ কেনা যায় মোস্তফা সাহেব, মন নয়। আপনি জোহরার দিকে তাকাচ্ছেন না বলে কি ভাবছেন আমি গলে যাব? আপনি অপরাধী ছিলেন, আছেন আর থাকবেন। মোস্তফা আয়নার চিবুক ধরে নিজের দিকে ফেরালো। আমি অপরাধী হতে পারি, কিন্তু আমি তোমাকে নিজের জীবন দিয়ে ভালোবাসি।
আমার এই জীবনে তুমি এই প্রথম আর শেষ নারী। জোহরা আসুক বা ওর পরিণামক, মোস্তফার নজর কেবল আয়নার উপরে থাকবে। এটা ভালোবাসা কিনা জানি না, কিন্তু এটা আমার ইবাদত। মোস্তফারা যখন রাজপুর ছেড়ে গড়িয়ার দিকে ফিরছে, জহরা তখন তার ঘরে বসে ফোন করলো আকরাম মল্লিককে। আকরাম ভাই, মুস্তাফার কলিজা এখন ওই মেয়েটার ভেতরে। ও ওকে সবার সামনে যেভাবে আগলে রাখছে তাতে স্পষ্ট যে মেয়েটাকে সরালে মুস্তাফা পাগল হয়ে যাবে। আমি আপনাকে সব ইনফরমেশন দেব, বিনিময়ে মোস্তফাকে আমার চাই। আকরাম ওপাশ থেকে হাসলো। ঠিক আছে জোহরা, মুস্তাফার পতনের ঘন্টা বাজতে শুরু করেছে। গাড়ির ভিতরে মোস্তফা আয়নার মাথাটা নিজের কাঁধে টেনে নিল। আয়না বাধা দিল, মোস্তফা শুনো না। সে আজ খুব তৃপ্ত। সে জানে জহরা ঈশ্বর ফেটে মরছে, কিন্তু তার তাতে কিছুই যায় আসে না। সে কেবল জানে পাশের এই মেয়েটা তার। আয়না জানলার বাহিরে রাতের অন্ধকার দেখছিল। তার মনে হচ্ছিল এই মায়া ভরা ভালোবাসার আড়ালে মোস্তফা আসলে তাকে আরো গভীর অন্ধকারে তলিয়ে দিচ্ছে। মোস্তফা তাকে ভালোবাসে, এটা এখন তার জন্য সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হয়েছে, কারণ এই ভালোবাসায় তাকে কোনোদিনও মুক্তি পেতে দেবে না। মোস্তফা আয়নার কানে ফিসফিস করে বলল, কাল থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ। আমি চাই না কেউ তোমার দিকে তাকাক। আয়না চমকে উঠল। কিন্তু আমার পরীক্ষা, আপনি কথা দিয়েছিলেন। কথা দিয়েছিলাম তোমাকে সুরক্ষা দেওয়ার, আর এখন মনে হচ্ছে তোমাকে নিজের কাছে বন্দি রাখাই সবচেয়ে সুরক্ষা। মোস্তফা আয়নার হাতে একটা কামড় দিল, যা প্রেমের চেয়ে অধিকারের চিহ্ন হিসাবে বেশি ফুটে উঠল। আয়না বুঝতে পারল মোস্তফার এই সর্বগ্রাসী ভালোবাসা তাকে তিলে তিলে শেষ করে ফেলবে। এক নতুন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, যেখানে একদিকে জোহরার ঈশ্বর, অন্যদিকে মোস্তফার উম্মত ভালোবাসা। গড়িয়ার বাংলার পরিবেশে এখন এক থমথমে নিস্তব্ধতা ঢাকা। রাজপুর থেকে ফেরার পর মোস্তফার আচরণ এক আমূল পরিবর্তন এসেছে। সে এখন আর কেবল গ্যাংস্টার নয়, সে এক উম্মত প্রেমিক। কিন্তু এই ভালোবাসা আয়নার কাছে দয়া নয়, বরং দম বন্ধ করা এক ফাঁস। মোস্তফার আদেশ অনুযায়ী আয়নার কলেজে যাওয়ার নির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে। তার বইপত্র টেবিলের এক কোণে ধুলো জমা শুরু করেছে, আর আয়নার সারাদিন জানলার গ্রিল ধরে বাইরে মুক্ত আকাশ দেখে চোখে জল ফেলে। মোস্তফা এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকে। তার সাম্রাজ্যের কাজ সে এখন শোয়ার ঘরে বসে ল্যাপটপে আর ফোনের মাধ্যমে সাজছে, শুধু আয়না চোখের সামনে থাকার জন্য। সে আয়নাকে দামি শাড়ি, গয়নার বিদেশি পারফিউম ভাসিয়ে দিচ্ছে, কিন্তু আয়না সেই পরীর মতো উজ্জ্বল চেহারা এখন কেবল এক বিষণ্ণ পাণ্ডুরতা। সেদিন দুপুরবেলা মোস্তফা একটা জরুরি মিটিংয়ের জন্য নিচের তলায় বরিশার কিছু প্রোমোটারের সাথে বসেছিল। ঠিক সেই সুযোগে বাংলোর গেটে এসে হাজির হলো জহরা। গেটের গার্ডটা তাকে চিনত, কারণ সে স্থায়ী নেতার মেয়ে। জহরা মিথ্যা করে বলল যে মোস্তফার জন্য তার বাবা কিছু জরুরি কাগজপত্র পাঠিয়েছে। জহরা সোজা ওপরে আয়নার ঘরে ঢুকে পড়ল। আয়না তখন একটা সাদা শাড়ি পরে বিছনায় বসে ডায়েরি লিখছিল। হঠাৎ কাউকে ঘরে ঢুকতে দেখে সে চমকে উঠল। কে আপনি? আয়না উঠে দাঁড়ালো। জহরা আয়নাকে আপাতমস্ত একবার দেখলো, ঈশ্বর তার ভেতরটা জ্বলে উঠল। আয়নার এই বিধ্বস্ত অবস্থায় সে লাবণ্য ঠিক করে পড়ছে, তা জহরার মতো হাজার মেকআপ করা মেয়ের পক্ষে অসম্ভব। আমি জোহরা, মোস্তফার পুরনো দিনের সঙ্গী। জহরা গটগট করে ঘরের ভিতরে ঢুকে এলো। রাজপুরের পরী তো এখন খাঁচায় বন্দি দেখছি। কলেজে যাওয়া বন্ধ হয়েছে বুঝি? আয়না শান্ত গলায় বলল, আপনি কেন এসেছেন? মুস্তাফা সাহেব নিচে আছেন, সেখানে যান। জহরা একটা তাচ্ছিল্যর হাসি হাসল। মুস্তফা সাহেব, বাহ, বেশ মালিক মালিক ভাব। শোন মেয়ে, তুই নিজেকে খুব ভাগ্যবতী ভাবিস তো? ভাবছিস মুস্তফা তোকে সোনার গয়নায় মুড়িয়ে রেখেছে বলে খুব ভালোবাসে? ভুল করছিস। মুস্তফা তোকে কেবল একটা ট্রফি হিসেবে রেখেছে। ওর মতো মানুষের কোনো মন নেই। কাল যখন তোর এই রূপ চলে যাবে, তখন তোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। আয়না চুপ করে রইল। জহরার কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধল, কারণ সে নিজেও জানে মোস্তফার এই ভালোবাসা আসলে এক ধরনের মানসিক বিকার। আর শোন, জহরা আয়নার কাছে এগিয়ে এসে নিচু স্বরে বলল, মোস্তফার হাতে কত মানুষের রক্ত লেগে আছে জানিস? তোর এই গহনাগুলো মানুষের কান্নার ট্যাক্স। তুই একটা খুনিকে বিয়ে করে নিজেকে সতী সাজাতে পারিস, কিন্তু আসলে তুই ওই পাপের ভাগীদার। আয়নার চোখ জল জল করে উঠল। জহরা আরো কিছু বলতে চাচ্ছিল, ঠিক তখনই দরজায় একটা ছায়া পড়ল। মোস্তফার বজ্র কণ্ঠের শ্বাস। জোহরা,
মোস্তফার কণ্ঠস্বর ঘরের দেওয়ালগুলো যেন কেঁপে উঠল। জোহরা চমকে পিছনে ফিরল, দেখলো মোস্তফা দরজায় দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো রাগে থপথপ করছে। মোস্তফা কখন মিটিং শেষ করে উপরে এসেছে কেউ টেরি পায়নি। মোস্তফা ধীর পায়ে ঘরের ভিতরে ঢুকলো। তার প্রতিটা পদক্ষেপ ছিল শিকারী বাঘের মতো। সে জোহরার সামনে গিয়ে দাঁড়ালো। তোমাকে আমার ঘরে ঢোকার অনুমতি দিয়েছে কে? মোস্তফার কণ্ঠস্বর এত নিচু কিন্তু ভয়ানক যে জোহরা এক পা পিছিয়ে গেল। মোস্তফা ভাই, আমি তো জাস্ট তোমার বিবির সাথে দেখা করতে। মোস্তফা হঠাৎ জোহরার হাতটা সজোরে মুচড়ে ধরল। জোহরা যন্ত্রণা আর্তনাদ করে উঠল। আমার বিবির সাথে কথা বলার যোগ্যতা তোর নেই জোহরা। তোকে আগে বলেছি, আজও বলছি, আয়না দিকে তাকাল তো দূরের কথা, ওর ছায়া মোড়ানোর চেষ্টা করবি না। মোস্তফা জোহরাকে হিঁচড়ে টেনে দরজার বাইরে নিয়ে এলো। বশির, এই মেয়েকে ঘাড় ধরে বাংলোর বাইরে বের করো। আর আজ থেকে ওর বাপের সাথে আমার সব লেনদেন বন্ধ। যদি একে আর কোনো দিন বাড়ির ত্রিসীমানায় দেখি তবে ওর লাশ খুঁজে পাওয়া যাবে না। জোহরা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, কিন্তু তার চোখে তখন মোস্তফার আয়নার জন্য শেষ না হওয়া ঘৃণা। সে মনে মনে প্রতিজ্ঞা করলো এই অপমানের বদলা সে নিবে। জোহরা চলে যাওয়ার পর মোস্তফা ধুম করে আয়নার ঘরের দরজা বন্ধ করে দিল। আয়না ভয়ে বিছনার কোণে কুকড়িয়ে গেল। মোস্তফা তার দিকে এগিয়ে এলো। তার রাগ তখনও পড়েনি, কিন্তু সেই রাগের জায়গায় দখল করেছিল এক আদিম তৃষ্ণা। তুমি কি ওর কথা শুনছিলে? ও কি তোমাকে ভয় দেখিয়েছে? মোস্তফা আয়নার পাশে বসে তার মুখটা নিজের হাতের মুঠোয় নিল। আয়না মুখ সরিয়ে নিতে চাইল। ও ঠিকই বলেছে, আমি আপনার খাঁচায় বন্দি একটা খেলনা ছাড়া আর কিছুই নই। আপনি আমাকে কলেজে যেতে দিচ্ছেন না কেন? কেন আমাকে এভাবে আটকে রেখেছেন? মোস্তফা আয়নাকে সজোরে নিজের বুকের সাথে চেপে ধরল। তার পেশি বহুল শরীরে চাপে আয়নার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। কারণ আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। কলেজে গেলে হাজারটা ছেলে তোমার দিকে তাকাবে, আমি সেটা সইতে পারবো না। তুমি শুধু আমার, শুধু আমার। মোস্তফার সবার সামনে যদিও ঘর বন্ধ ছিল, কিন্তু বাংলোর ভিতরা বাইরে যাতায়াত করছিল। আয়নার উপর নিজের অধিকার ফলাতে শুরু করলো। সে আয়নার ঘাড়ের কাছে নিজের মুখ গুজে দিল। আয়না তাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, কিন্তু মোস্তফা তার দু হাত মাথার উপরে চেপে ধরল। ছাড়ুন, জোহরা ঠিকই বলেছে, আপনি একটা জানোয়ার। আয়না চিৎকার করে উঠল। মোস্তফা আয়নার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল উম্মতের মতো। সে কোনো বাধা মানল না। সে আয়নার শরীরের প্রতিটি ভাঁজে নিজের আধিপত্য বিস্তার করতে চাইল। আয়নার শাড়ি আসল মেঝেতে লুটিয়ে পড়ল। মোস্তফা আজ আরো বেশি হিংস্র, যেন জোহরার আশাটা তাকে মনে করিয়ে দিয়েছে যে আয়নাকে হারাবার ভয় সব সময় আছে। আয়না এক সময় নিস্তেজ হয়ে পড়ল। তার চোখে জল মোস্তফার গাল বেয়ে পড়েছিল। মোস্তফা তাকে বিছনায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল। ঘৃণা করো আমাকে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু মনে রেখো এই শরীরের ওপর অধিকার কেবল আমার। তুমি চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না। মোস্তফা আয়নার কানের লতিতে কামড় দিয়ে ফিসফিস করে বলল। আয়না ডুকরে কেটে উঠল। তার মনে হলো সে এক বিশাল অগ্নিকুণ্ডের মাঝখানে দাঁড়িয়ে আছে। মোস্তফা তাকে ভালোবাসে, কিন্তু সে এই ভালোবাসা একটা বিষাক্ত লতার মতো, যা তাকে আস্তে পিঠে জড়িয়ে ধরে মেরে ফেলেছে। সেদিন রাত অনেক। মোস্তফা আয়নার পাশে ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে সে আয়নার একটা হাত নিজের মুঠোয় শক্ত করে রেখেছে, যেন ছেড়ে দিলে সে পালিয়ে যাবে। আয়না সিলিংয়ের দিকে তাকিয়েছিল। তার শরীর ব্যথায় নীল হয়ে আছে, কিন্তু মনের ভেতরের জেদটা এখন ইস্পাতের মতো শক্ত। সে বুঝতে পারলো এভাবে কাঁদতে কোনো লাভ হবে না। মোস্তফার এই অন্ধ ভালোবাসাকেই তার হাতিয়ার করতে হবে। সে যদি কলেজ ফিরতে চায়, তবে তাকে মোস্তফার সাথে অভিনয়ের খেলা খেলতে হবে। তাকে দেখাতে হবে সে মোস্তফাকে মেনে নিয়েছে। আয়না নিজের হাতটা আলগোছে মোস্তফার বুকের উপর রাখলো। মোস্তফার ঘুমের ঘরে তাকে আরো কাছে টেনে নিল। আয়নার ঘৃণা আজ এক নতুন রূপ নিল। সেটা হলো ধৈর্য। সে ঠিক করলো সে মোস্তফাকে বিশ্বাস করাবে যে সে তাকে ভালোবাসতে শুরু করেছে, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সে এই সোনার খাঁচার দরজা খুলবে। বাইরে তখন ঝিঝি পোকার ডাক। দক্ষিণ 24 পরগনার এই রাতগুলো বড় রহস্যময়। এদিকে জোহরা আর আকরাম মল্লিকের ষড়যন্ত্র, অন্যদিকে মোস্তফার সর্বগ্রাসী প্রেম। এর মাঝখানে দাঁড়িয়ে রাজপুরের সেই সাধারণ মেয়ে আয়না এখন এক অসাধারণ লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে। সে এখন আর কেবল ভীরু পরী নয়, সে এখন এক আহত বাঘিনী। গড়িয়ার বাংলার সেই বরদ্ধ কক্ষে আয়না এখন এক নতুন যুদ্ধের পরিকল্পনা করছে। সে বুঝতে পারছে মোস্তফার শক্তির সাথে পেশি দিয়ে লড়াই করা অসম্ভব। তাকে জিততে হলে মোস্তফার সেই দুর্বল জায়গায় আঘাত করতে হবে, যা কেবল আয়নার অধিকারই আছে, মোস্তফার হৃদয়। আয়না তার স্বভাব বজায় ঘৃণাটা মনের এক গভীর
কোঠরিতে তালাবদ্ধ করে ফেলল এবং মুখে তুলে নিল এক মায়াবী অভিনয়ের মুখোশ। সকালবেলা মোস্তফা যখন আয়নার ঘরে ঢুকলো, সে অবাক হয়ে দেখলো আয়না জানলার ধারে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে। মোস্তফা আসতে আয়না ঘুরে তাকালো এবং এক চিলতে ফিকে হাসি দিল। সে হাসি দেখে মোস্তফার পাথর হৃদয় এক মুহূর্তে গলে জল হয়ে গেল। আজ তোমাকে খুব খুশি দেখাচ্ছে, না? মোস্তফা পিছনে এসে দাঁড়ালো। হায়না মোস্তফার দিকে ফিরে তার কলারটা একটু ঠিক করে দিয়ে বলল, কতদিন আর এভাবে মন খারাপ করে থাকা যায়? আপনি তো আমার সব। আমি শুধু চাইছি আমার পড়াশোনাটা শেষ করতে। বিয়ে পরীক্ষাটা দিয়ে দিলে আমি সারা জীবন আপনার এই ঘরেই থাকবো। আপনি কি আমার এইটুকু আবদার রাখবেন না? মোস্তফা আয়নার এই আকস্মিক পরিবর্তনে কতটা অভিভূত হয়েছিল তা তার চোখের চাহনিতেই স্পষ্ট। সে আয়নার দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি যা চাইবে আমি তাই দেবো, না? তুমি যদি হাসি মুখে আমার কাছে থাকো তবে পুরো পৃথিবী আমি তোমার পায়ে এনে দিব। কাল থেকে তুমি কলেজে যাবে, তবে সেলিম আর জাফর সবসময় তোমার সাথে থাকবে। হায়না মনে মনে বিজয়ের হাসি হাসত। সে জানত মোস্তফার এই অন্ধ ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছে। সে তার স্বাধীনতা ফিরে পেতে শুরু করেছে। কলেজে যাওয়া শুরু করার কয়েক সপ্তাহ পর থেকে আয়নার শরীরটা খারাপ হতে শুরু করলো। সারাক্ষণ মাথা ঘোরা, বমি আর এক অসহ্য দুর্বলতা তাকে গ্রাস করেছিল। প্রথম দিকে সে ভেবেছে অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে এমন হচ্ছে, কিন্তু যখন সন্দেহটা দৃঢ় হলো, সে চুপি চুপি কলেজের পাশে একটা ল্যাব থেকে টেস্ট করলো। রিপোর্ট হাতে পাওয়ার পর আয়নার পায়ের তলা থেকে মাই সরে গেল। সে প্রেগনেন্ট। আয়না বাথরুমে ঢুকে অঝরে কাঁদতে লাগলো। তার মনে হলো এই শিশুটি তার ভালোবাসার ফসল নয়, বরং তার উপর হওয়া পাশবিক অত্যাচারের এক জীবন্ত দলিল। সে এই অন্ধকার জগতের উত্তরাধিকারীকে পৃথিবীতে আনতে চায় না। সে চায় না এমন একজন মানুষের সন্তান তার গর্ভে বেড়ে উঠুক, যার হাতে লেগে আছে অসংখ্য মানুষের রক্ত। না, এই বাচ্চা আমি চাই না। আমি কোনোদিন এক খুনিকে বাবা ডাকতে দেব না। হায়না পাগলের মতো চিৎকার করে উঠল। আয়নার ভিতরে ঘৃণা আবারও অগ্নিগিরির মতো ফেটে পড়ল। সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। হায়নার নিজের প্রতিছবি দেখে তার ঘৃণা আরো বেড়ে গেল। সে আলমারির কোণ থেকে একটা ভারী পিতলের ফুলদানি তুলে নিল। তার চোখে এক উন্মাদের আবেশ। সে বারবার নিজের পেটে আঘাত করতে লাগলো। মরে যা, এই পাপ নিয়ে আমি বাঁচতে চাই না। আয়নার পেটে প্রচন্ড যন্ত্রণা শুরু হলো। সে ব্যথায় মেঝের উপর লুটিয়ে পড়ল। ঠিক সেই সময় মোস্তফা ঘরে ঢুকলো। হায়নার আর্তনাদ শুনে সে দরজা ভেঙে ভিতরে ঢুকলো। মেঝেতে আয়নাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মোস্তফার বুকটা চিড়ে উঠল। আয়না, এ কি করেছো তুমি? মোস্তফা তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। হায়না যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, আমি আপনার পাপকে আমার ভেতরে রাখতে চাই না মোস্তফা। আমি এই সন্তানকে মেরে ফেলবো। আপনি আমাকে শেষ করে দিয়েছেন। আমি আপনার বংশ শেষ করে দেব। মোস্তফা থমকে গেল। সে বুঝতে পারল আয়না অন্তঃসত্ত্বা এবং সে নিজের সন্তানকে নষ্ট করতে চাইছে। যে মোস্তফা এক ইশারায় মানুষের গর্দান নেই, সে মোস্তফা আজ এক পলকে কুকরিয়ে ছোট হয়ে গেল। মোস্তফা বিছানার পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসল। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। তার জীবনের ইতিহাসে প্রথম সে আয়নার দু পা জড়িয়ে ধরল। আয়না, আমার দিকে তাকাও। আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু এই নিষ্পাপ প্রাণটাকে মেরো না। মোস্তফার কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ল। হায়না অবাক হয়ে দেখল দক্ষিণ কলকাতার অঘোষিত সম্রাট আজ তার পায়ের তলায় পড়ে গেছে। তার দম্ভ, ক্ষমতা আর বন্দুক সবাই আজ এই মাতৃত্বের সামনে তুচ্ছ। আপনি কাঁদছেন? আপনি তো মানুষ মারতে ভালোবাসেন। তবে এই ভ্রূণের জন্য এত মায়া কেন? হায়না ঘৃণা ভরে বলল। মোস্তফা আয়নার পা দুটো নিজের কপালে ঠেকিয়ে বলল, আয়না, আমি সারা জীবন অন্ধকারে কাটিয়েছি। আমার হাত রক্তে মাখা, আমার চারপাশ গালি আর গুলিতে ভরা। কিন্তু এই শিশুটি আমার কাছে এক নতুন শুরু। আমি চাই ও যেন আমার মতো না হয়, ও যেন তোমার মতো সুন্দর হয়, তোমার মতো শিক্ষিত হয়। আমি ওকে পুরো পৃথিবীর সব আলো দেব। আল্লাহর দোহাই লাগে আয়না, এই বাচ্চাটাকে দুনিয়াতে আসতে দাও। তুমি যদি রাজি হও আমি সব ছেড়ে দেব। আমি আর কোনোদিন বন্দুক ধরবো না। মোস্তফার এই আকুতি আয়নাকে স্তব্ধ করে দিল। একজন মানুষ কতটা ভেঙে পড়লে এভাবে ভিক্ষা চাইতে পারে? মোস্তফার কান্নায় কোনো ভণ্ডামি ছিল না। সে সত্যিই তার সন্তানের জীবন ভিক্ষা চাইছিল। আমি তোমাকে কথা দিচ্ছি আয়না, এই বাচ্চা হওয়ার পর তুমি যদি চাও আমাকে ছেড়ে চলে যেতে, আমি তোমাকে আটকাবো না। আমি শুধু চাই আমার একটা অংশ এই পৃথিবীতে বেঁচে থাকুক, যে আমাকে ঘৃণা করবে না। আয়না নিস্তব্ধ হয়ে গেল। তার পেটের যন্ত্রণা ধীরে ধীরে স্তমিত হয়ে আসছিল, কিন্তু হৃদয়ের যন্ত্রণা যেন দ্বিগুণ হলো। সে দেখল মোস্তফার অশ্রুসিক্ত মুখটা। সে বুঝতে পারল এই সন্তানটি কেবল তার নয়,
সেটি মোস্তফার মুক্তির একমাত্র পথ। আয়না একটা দীর্ঘশ্বাস ফেললো। সে নিজের হাতটা মোস্তফার মাথার উপর রাখলো। মোস্তফা চমকে উঠে তাকালো। আমি রাজি, এই বাচ্চা জন্ম দেব। আয়না খুব শান্ত গলায় বলল, আমি রাজি, এই বাচ্চা জন্ম নেবে। তবে মনে রাখবেন মুস্তাফা সাহেব, এই সন্তানকে আমি আপনার কালো ছায়া থেকে দূরে রাখবো। ও কোনো দিন জানবে না ওর বাবা একজন গ্যাংস্টার ছিল। মোস্তফা পাগলের মতো আয়নার হাতে চুমু খেতে লাগলো। আমি রাজি, আমি সব শর্তে রাজি। আমি আজ থেকে নিজেকে বদলে ফেলবো। সেই রাতে বাংলোর বারান্দায় দাঁড়িয়ে মোস্তফা তার পিস্তলটা গভীর নর্মদায় ছুঁড়ে ফেলে দিল। সে জানতো না সে পুরোপুরি বদলাতে পারবে কিনা, কিন্তু সে জানতো তার জীবনের সবচেয়ে বড় জয় আজ হয়েছে। আয়না শুয়ে শুয়ে জানলার বাহিরে চাঁদের দিকে তাকিয়ে রইল। তার ভিতরে এক নতুন প্রাণের স্পন্দন শুরু হয়েছে। সে ঘৃণা করে এই গর্ভকে, কিন্তু সে মায়া করতে শুরু করেছে সেই মানুষটার জন্য, যে তার জন্য নিজের সব ক্ষমতা ত্যাগ করতে রাজি। জহর আর আকরাম মল্লিকের ষড়যন্ত্র না তখনও বাইরে উৎপেতে আছে, কিন্তু মোস্তফার বাংলোর ভেতরে আছে এক নতুন প্রাণের জন্য প্রার্থনার সুর বাজছে। আয়না বুঝতে পারলো সে এখন আর কেবল বন্দিনী নয়, সে এখন এক জীবনের ধারক। আর মোস্তফা, সে এখন এক অপরাধী নয়, সে কেবল একজন বাবা হতে চাওয়ার আকুতি নিয়ে বেঁচে থাকা এক আর্ত মানুষ।